আসসালামু আলাইকুম। সবাইকে আমাদের লাস্ট লেকচারে স্বাগতম। আমাদের রক্ত ও সংবহন চ্যাপ্টারের আজকে হচ্ছে যে লাস্ট লেকচার। তো সবাই ক্লাসে থাকো, আর যারা যারা এখনো জয়েন হচ্ছ তারা তারা তোমাদের ফ্রেন্ডদেরকে জয়েন করাই দাও। আর নিজেদের নামটা একটু কমেন্টে লিখে দিও, যাতে একটু পার্সেন্টেজটা পাওয়া যায় তোমাদের। ঠিক আছে, ক্লাস খুব দ্রুত শুরু করবো। আমি একটু গ্রুপগুলো থেকে একটু কপি পেস্ট মেরে দিই তোমাদের ক্লাসের লিঙ্ক। যারা যারা জয়েন্ট হচ্ছে তারা তারা একটু কষ্ট করে তোমাদের নামটা লিখে দাও। তোমাদের ফ্রেন্ড যারা জয়েন হন একটু তাদের নামটা একটু লিখে দাও, আর কষ্ট করে একটু ভাইয়াকে জানাই দিও যে হচ্ছে আমার সাউন্ডটা ঠিক আছে নাকি, আর লিখাগুলা ঠিকভাবে দেখা যাচ্ছে নাকি, আমার সাউন্ড সব ঠিক আছে নাকি, একটু আমাকে জানাই দিও তোমরা কষ্ট করে, কমেন্টে জানাই দিলে হবে। আচ্ছা, তো একটু কমেন্টে জানাই দাও আমাকে যে হচ্ছে যে আমার সাউন্ড ঠিক আছে নাকি, আর লেখা সব ঠিক আছে নাকি, একটু জানাই দাও। অল ক্লিয়ার, তাহলে সবকিছু মোটামুটি ঠিক আছে, বোঝা যাচ্ছে। ঠিক আছে, আজকে ক্লাসটা আমি শুরু করব। আজকের ক্লাসটা থেকে ইম্পর্টেন্ট কিছু জিনিস আসলে আমাদের পড়ার বাকি আছে, যে জিনিসগুলো না পড়লে আমাদের পড়ালেখার মধ্যে থেকে যাবে ফাঁকি। তাই আমাদের আজকের ক্লাসটা দেওয়া যাবে না কোনো মতেই, মিস দিলেই হয়ে যাবে। সব কিছুর এন্ডিং এন্ডিং হয়ে গেলে আসলে আমরা পাবো না। আর মূল টপিকের বেসিক যে রস, সেই রস না পেলে আমরা আসলে মূলত থেকেই যাবে আমাদের কাছে এই টপিকটা কষ। তো তোমার কাছে টপিকটা যেন কষ না থাকে, রসে রসে পূর্ণ টইটম্বুর হয়, সেই জন্য আজকের টপিকটাই হচ্ছে তোমার শেষ টপিক। আজকের চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের এই চ্যাপ্টারটা অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার ছিল। এই চ্যাপ্টারটা তুমি যদি না পড়ো, আমি সবগুলো লিঙ্ক তোমাদেরকে একসাথে গ্রুপে আজকের ক্লাসটা শেষ হওয়ার পরে 7টা লেকচারের লিঙ্ক একসাথে দিয়ে দিব, সবগুলো তোমরা দেখে নিতে পারবা। ইউটিউবের লিঙ্ক সব দিয়ে দিব, সবগুলো তোমরা দেখে নিতে পারবা খুব সহজেই। সবাই খুব ভালো করে দেখে নাও আজকে এই চ্যাপ্টারটা থেকে বোর্ডের কোয়েশ্চেন তো আসে। অ্যাডমিশনে কোয়েশ্চেন 100% কমন, 100% কমন, এবং অ্যাডমিশনে বায়োলজিতে খুব কমন একটা চ্যাপ্টার হচ্ছে এই চ্যাপ্টারটা। স্যাররা কোয়েশ্চেন দেয় এই চ্যাপ্টার থেকে। তাহলে এই চ্যাপ্টার মিস দেওয়া মানে হচ্ছে যে তোমার পড়ালেখার রসটা তুমি নষ্ট করে ফেলবা। তো আমরা শুরু করবো ইনশাল্লাহ খুব দ্রুত। অলরেডি অনেকেই জয়েন হয়ে গেছে গা, আমরা মোটামুটি শুরু করতেছি। আচ্ছা, তো আমি শুরু করে দেই। তো আজকে চ্যাপ্টারের এই লেকচারটার শুরুতে, যেহেতু আজকে লাস্ট লেকচার হিসেবে আজকের এই লাস্ট লেকচারে তোমাদের ক্লাসের শুরুতেই একটা ঘোষণা না শুনলে তোমার হবে অনুশোচনা করে তুমি পস্তাইলেও কোনো কাজ হবে না, পরবর্তীতে তোমার বুকে জ্বলবে শুধু যন্ত্রণা। তো আমরা শুনি সেই ঘোষণাটা কি ভাইয়া? ঘোষণাটা হইল এই যে এই চ্যাপ্টার শেষ হওয়ার পরে নেক্সট বৃহস্পতিবার প্রাইভেট গ্রুপে প্রথম ক্লাসেই মারাত্মক ইম্পর্টেন্ট অবজেক্টিভ পরীক্ষা। 50টা অবজেক্টিভ দেওয়া হবে, 50টা অবজেক্টিভ দেওয়া হবে। প্রতিটা অবজেক্টিভের নাম্বার 1, ডাবল, ট্রিপল, ফোরপল, ব্ল্যাঙ্ক আনসার থাকবে। সেটা তোমরা সবাই আমার পরীক্ষা দিয়ে অলরেডি জেনে গেছো।
খুবই টেকনিক্যাল অবজেক্টিভ হবে, টেকনিক্যাল কোশ্চেন হবে। 3টা প্রাইজ দেওয়া হবে, ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ, থার্ড প্রাইজ। 3টা প্রাইজ দেওয়া হবে। ফার্স্ট প্রাইজ হচ্ছে তোমার 200 টাকার মোবাইল রিচার্জ, যতজন ফার্স্ট হবে সবাইকেই দিব। সেকেন্ড প্রাইজ 100 টাকা করে মোবাইল রিচার্জ, যতজন সেকেন্ড হবে সবাইকেই দিব। থার্ড প্রাইজ 50 টাকার মোবাইল রিচার্জ, যতজন থার্ড হবে সবাইকেই দিব। এই ঘোষণা যদি তুমি মিস করে যাও, তুমি অনেক বড় কিছু মিস করে ফেলছো। এই কুইজ যদি তুমি মিস করে যাও, তুমি অনেক বড় কিছু মিস করে ফেলছো। প্রাইভেট গ্রুপের প্রথম বায়োলজি ক্লাসেই হবে ধামাকা, হয়ে যাবে ধামাকা অফার। সেই অফার লুটে নিতে সবাই চলে আসো। তো আমরা 3টা পুরস্কার দিব ইনশাল্লাহ। তো আমি ক্লাসটা এখনই শুরু করে দিব। তো এই ক্লাসটা শুরু করার জন্য আজকের ক্লাস অবশ্যই তোমাদের করতে হবে। আমার এই এক্সামটা হবে পরশুদিন, বৃহস্পতিবার। আজকে কয় তারিখ? আজকে হইল অক্টোবরের 6 তারিখ, মানে এই এক্সামটা হবে 8 অক্টোবর, তো 10, 20 এই তারিখ রাত 9টায়। যাবতীয় ডিটেলস আমি আজকের ক্লাস শেষ করার পরে গ্রুপে পোস্ট করে দিব। সেই পোস্ট দেখেই তোমরা যাবতীয় ডিটেলসটা বুঝে নিবা। আন্ডারস্ট্যান্ড? তাহলে পোস্ট দেখেই বুঝবা মজা। এখন আমরা পড়ি আমাদের মূল সাজা। তো মূল সাজা কি? মূল সাজা হইল হৃৎপিণ্ডের সাজা। হৃৎপিণ্ডের সাজা কি? রক্ত সংবহনের সাজা। এই সাজা পড়লেই আমরা পাবো পড়ার মূল মজা। মূল মজা পেলেই হবে বেসিক ক্লিয়ার। হৃৎপিণ্ডের টপিক নিয়ে থাকবে না আর কোনো ফিয়ার। তো আমরা শুরু করে দিই আমাদের আজকের ক্লাস। এই জিনিস নিয়ে আরেকটু আলোচনা করব ক্লাসের শেষে। আলোচনাটা হবে খুব বেশি, ঠিক আছে? তো আমরা আসো আমাদের ক্লাসটা শুরু করে দেই। সবাই ক্লাসে থাকো ইনশাল্লাহ। ক্লাসের শেষে অ্যাডমিশন কোশ্চেন তো থাকতেছে, বোর্ড কোশ্চেনও থাকতেছে। আমাদের আজকের মূল টপিক হচ্ছে হৃৎপিণ্ডের রোগ নির্ণয়, রোগসমূহ, কি কি রোগ হৃৎপিণ্ডে হয় এবং রোগের চিকিৎসা। তাহলে রোগ নির্ণয় কিভাবে করব, রোগসমূহ কি কি আছে এবং রোগগুলোর চিকিৎসা কি কি আছে, সেই জিনিসগুলো আজকে আমরা দেখবো। ফার্স্ট অফ অল, হৃৎপিণ্ডের মধ্যে যে রোগ হয় সেই রোগগুলোকে আমরা বলি কার্ডিয়াক ডিজিজ। হৃৎপিণ্ড এবং ধমনী শিরা মিলে যে রোগগুলো হয় তাদেরকে আমরা বলি কার্ডিওভাস্কুলার ডিজিজ। তাহলে হৃৎপিণ্ডের রোগকে আমরা বলি কার্ডিয়াক ডিজিজ। কার্ডিয়াক ডিজিজ খুবই গুরুত্বপূর্ণ। কার্ডিয়াক ডিজিজ মানে হচ্ছে হৃৎপিণ্ডের রোগ। কার্ডিয়াক ডিজিজ মানে হচ্ছে হৃৎপিণ্ডের রোগ। আর আরেকটা রোগ হইল কার্ডিওভাস্কুলার ডিজিজ। এটা মানে হচ্ছে হৃৎপিণ্ড প্লাস রক্তনালীর রোগ। হৃৎপিণ্ড প্লাস রক্তনালীর রোগ। তাহলে এই দুটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। ভাস্কুলার মানে হচ্ছে ধমনী শিরা। ভাস্কুলার মানে হচ্ছে ধমনী প্লাস শিরা প্লাস কৈশিক জালিকা। এই জিনিসগুলাই হচ্ছে মূলত ভাস্কুলার। তাহলে ধমনী শিরা কৈশিক জালিকা মিলে আমাদের ভাস্কুলার অংশ, তাই আমরা বলি হৃৎপিণ্ড প্লাস রক্তনালীর রোগ। আর শুধু কার্ডিয়াক যদি বলি তাহলে সেটা হয়ে যাবে হৃৎপিণ্ডের রোগ। কার্ডিয়াক মানে কি? কার্ডিয়াক কথাটার মিনিং হইল হার্ট। কার্ডিয়াক একটা গ্রিক শব্দ বা ল্যাটিন শব্দ। কার্ডিয়াক একটা গ্রিক বা ল্যাটিন শব্দ যার ইংরেজি মিনিং হার্ট, হার্টের মিনিং হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডের অবস্থান কোথায়? বুকের বাঁ পাশটায়। হৃৎপিণ্ডের অবস্থান কোথায়? বুকের বাঁ পাশটায়। বুক কোথায়? হৃৎপিণ্ডতে। হৃৎপিণ্ড কোথায়? বুকে। লাইক মসজিদ কোথায়? ঘরের সামনে। ঘর কোথায়? মসজিদের সামনে। কথাটা হয়ে গেল এরকম। আচ্ছা, তো আসো আমরা নেক্সট অংশটাতে আমাদের যাই। কার্ডিওভাস্কুলার ডিজিজ আর হলো হৃৎপিণ্ড। আমরা এই অংশটা ছোট্ট করে একটা ছবি তুলে রেখে সামনের দিকে আগাই। আচ্ছা, তো আমাদের যে কার্ডিওভাস্কুলার ডিজিজ আছে এখানের মধ্যে ভাইয়া কি কি ধরনের রোগ নির্ণয়ের জন্য কি কি ধরনের সিস্টেম আছে আমরা সেই জিনিসটা যদি একটু জানতে চাই। হৃৎপিণ্ডের রোগ নির্ণয় খুবই ইম্পর্টেন্ট। এই জায়গা থেকে অবজেক্টিভ থাকবে। এই জায়গা থেকে কোশ্চেনে 50টা অবজেক্টিভের মধ্যে একটা জায়গায় অবজেক্টিভ থাকবে। তাহলে হৃৎপিণ্ডের রোগ নির্ণয়।
হৃৎপিণ্ডের রোগ কি কি আছে ভাইয়া? অনেকগুলোই তো রোগ আছে। রোগগুলো নির্ণয় করার সিচুয়েশন কি আমি একটু পয়েন্ট আউট করে লিখতেছি। সর্বপ্রথম তোমার হচ্ছে তুমি আমার হৃৎপিণ্ডের অবস্থানটা জানতে চাচ্ছ, তোমার হৃৎপিণ্ড কোন দিকে, কি তোমার হৃৎপিণ্ড কি তোমার দেহের বাম দিকে নাকি ডান দিকে? সচরাচর আমরা জানি আমাদের হৃৎপিণ্ড বাম দিকেই থাকে, বাট কিছু কিছু মানুষের ক্ষেত্রে খুব রেয়ার কেসে হৃৎপিণ্ড ডান দিকে থাকে। তাহলে অবস্থানটা আগে জানার দরকার। তো হৃৎপিণ্ডে আমাদের বুকে হৃৎপিণ্ডের অবস্থানটা কোথায় এটা জানার জন্য আমরা একটা চেস্ট এক্স রে, বা চেস্ট মানে হচ্ছে বুক, এক্স রে তো এক্স রে করা, তো চেস্ট এক্স রে করি। তাহলে আমরা 1 নাম্বার পয়েন্টে হৃৎপিণ্ডের অবস্থান, শুধু জাস্ট হৃৎপিণ্ডের অবস্থান জানার জন্য আমরা যে কাজটা করি, হৃৎপিণ্ডের অবস্থান জানার জন্য আমরা যে কাজটা করি সেটা হচ্ছে চেস্ট এক্স রে, সেটা হলো চেস্ট এক্স রে। সেকেন্ড পয়েন্ট হলো, ধরো তোমার হৃৎপিণ্ডে প্রাথমিকভাবে একটা, ধরো বুকে ব্যথা করতেছে, তোমার বুকে হঠাৎ করে ব্যথা হইলো, তাহলে প্রাথমিকভাবে একটা রোগ নির্ণয় করবা। তাহলে হৃৎপিণ্ডের প্রাথমিক রোগ নির্ণয়, হৃৎপিণ্ডের প্রাথমিক রোগ নির্ণয় করা হয় যেই কাজটার মাধ্যমে, সেই কাজটাকে আমরা বলি ইসিজি। সবচেয়ে কমন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে কমন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ইসিজি। হোয়াট ইজ দ্য মিনিং অফ ইসিজি? ইলেকট্রোকার্ডিওগ্রাম, 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 ইসিজি খুবই গুরুত্বপূর্ণ। ইলেকট্রিক সিগন্যাল লাভ করা, আমাদের হৃৎপিণ্ডের ইলেকট্রিক সিগন্যাল। ইলেকট্রিক সিগন্যাল কই পাই ভাইয়া? ওই তো পড়াইছিলাম এসএএন, পেসমেকার, পেসমেকারিতে ইলেকট্রিক সিগন্যাল তৈরি করে। তাহলে ইলেকট্রোকার্ডিওগ্রামটা দেখব ইসিজি করার মাধ্যমে। থার্ড পয়েন্ট হইল ভাইয়া, ধরো তোমার হৃৎপিণ্ডের তুমি করোনারি ধমনীতে ব্লক হয়েছে, তোমার করোনারি ধমনী, যে ধমনীটা শুধু তোমার হৃৎপেশিতে রক্তের প্রবাহ ঘটায়, সেই করোনারি ধমনী কোন একটা জায়গায় চর্বি জমতে 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 এমন একটা অবস্থা হয়েছে করোনারি ধমনীতে ব্লক হয়ে গেছে, এখন রক্ত আর চলাচল করতে পারতেছে না। তো ব্লকটা কিভাবে নির্ণয় করবা? তাহলে হৃৎপিণ্ডের করোনারি ধমনীর ব্লক, করোনারি ধমনীর ব্লক নির্ণয়ের জন্য তুমি যেই কাজটা করবা সেটা হলো অ্যাঞ্জিওগ্রাম। অ্যাঞ্জিওগ্রাম এই নামটাও গুরুত্বপূর্ণ, এটাও আমাদের মাথায় থাকতে হবে। ধরো তোমার হৃৎপিণ্ডকে এখন সুস্থ নাকি অসুস্থ, লাইক তুমি কি 2 মিনিট দৌড়াই হাঁপায়ে যাও, নাকি টানা তুমি ম্যারাথনের মতো 2 ঘন্টা দৌড়াইতে পারো, এই জিনিসটা জানার জন্য, অর্থাৎ হৃৎপিণ্ডের কর্মদক্ষতা জানার জন্য আমরা একটা টেস্ট করি, সেটাকে আমরা বলি ইটিটি। তাহলে হৃৎপিণ্ডের কর্মদক্ষতা জানা, হৃৎপিণ্ডের কর্মদক্ষতা জানার জন্য আমরা যে টেস্টটা করি সেটাকে আমরা বলি ইটিটি। মাইন্ড ইট, ইটিটি ইসিজি আলাদা জিনিস, ঠিক আছে? এটা প্রাথমিক রোগ নির্ণয়, এটা হচ্ছে যে শুধু কর্মদক্ষতা, হৃৎপিণ্ড কি স্বাভাবিক সুস্থ আছে নাকি অস্বাভাবিক হয়ে গেছে। ইটিটি মিন্স কি? ইটিটি মিন্স হলো এক্সারসাইজ টলারেন্স টেস্ট। তোমাকে এক্সারসাইজ করানো হবে, এক্সারসাইজ করায় দেখা হবে যে তোমার হৃৎপিণ্ড কতটুকু টলারেট, এটাকে সহ্য করতে পারে। টলারেন্স টেস্ট, এক্সারসাইজ টলারেন্স টেস্ট। তাহলে এই জিনিসটা আমাদের মাথায় থাকলো। আচ্ছা, তো এগুলোই হচ্ছে আসলে মূলত হৃৎপিণ্ডের মেইন, বেসিক্যালি হৃৎপিণ্ডের রোগ নির্ণয়ের সূত্র বা হৃৎপিণ্ডের রোগ নির্ণয়ের পদ্ধতি। এই পদ্ধতিগুলোই আসলে আমরা মূলত হৃৎপিণ্ডের রোগ নির্ণয়ের জন্য অ্যাপ্লাই করে থাকি। আমরা আরো একটা জিনিস জানতে পারি, হৃৎপেশির অবস্থান, এটা একটু আনকমন। হৃৎপেশির অবস্থান, হৃৎপেশির কার্ডিয়াক মাসেলের অবস্থান জানতে পারি এমআরআই দিয়ে, ঠিক আছে? ম্যাগনেটিক রিজোনেন্স ইমেজিং, এই জিনিসটা সম্পর্কে তোমরা তোমাদের রসায়ন বইতে আরো ডিটেইলস ভাবে পড়বা। গুণগত রসায়ন পড়তেছো তোমরা, প্রথম ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টারে গুণগত রসায়ন আরো ডিটেইলস ভাবে পড়বা। ম্যাগনেটিক রিজোনেন্স ইমেজিং। তাহলে এই জিনিসগুলোই হচ্ছে আসলে মূলত হৃৎপিণ্ডের রোগ নির্ণয় করার জন্য টেস্ট। এই টেস্টগুলোর মাধ্যমে তুমি নির্ণয় করতে পারবে তোমার হৃৎপিণ্ডে কি রোগ হয়েছে, সেই রোগ সম্পর্কে তুমি এরপরে সেই ট্রিটমেন্ট নিতে পারবা, ঠিক আছে? যেমন ইসিজি দেখে বোঝা যায় যে আইদার ইট ইজ হার্ট অ্যাটাক অর ইট ইজ হার্ট ফেলিওর।
হার্ট অ্যাটাক হইলে অথবা করোনারি ধমনীতে ব্লক হইলে ব্লকটা নির্ণয় করবো কিভাবে, অ্যাঞ্জিওগ্রাম দিয়ে নির্ণয় করে ফেলবো তোমার হৃৎপিণ্ড ডানে নাকি বামে। এটা দেখার জন্য চেস্ট এক্সরে করে আনো, একটা ডাক্তাররা কমনলি বলে একটা চেস্ট এক্সরে আনো, একটা ইসিজি করে আনো, একটা এনজিও করে আনো, এ কমন জিনিস এগুলো, ঠিক আছে। তাহলে এগুলো তোমার বাস্তব জীবনে কাজে লাগবে, তাহলে এই জিনিসগুলো টার্মগুলো একটু আমাদের জেনে রাখার দরকার। তো যেহেতু জেনে রাখার দরকার, অবশ্যই পড়ার দরকার। পড়ার দরকার কেন, জানার দরকার। তো আমি একটা ছবি তুলে রাখলাম, ছবি তুলে আমি সামনের দিকে আগাবো। রোগ নির্ণয়টা আমরা শেষ করলাম, তাহলে আমাদের ফার্স্ট টপিকটা শেষ হইলে এরপর আমরা সেকেন্ড টপিকের দিকে যাই। আচ্ছা, সেকেন্ড টপিকটা হলো হৃৎপিণ্ডের রোগসমূহ। মূলত হৃৎপিণ্ডের কিছু কমন রোগ হয়, আমরা আসলে যে 3 বা 4টা বা যে 5টা রোগ আমাদের বইয়ের টেক্সট বুকের অন্তর্ভুক্ত সেগুলোই মেইনলি পড়বো, সাথে সাথে কিছু এক্সট্রা রোগের নামও আমরা পড়বো যেগুলো বাস্তব জীবনে হয়ে থাকে। তো আমরা রোগগুলো কি কি আসলে সেগুলো জানি। রোগগুলো কি কি, হৃৎপিণ্ডের রোগ সমূহ। রোগগুলো হচ্ছে মূলত সর্বপ্রথম একটা রোগ হয় যাকে আমরা বলি এনজাইনা। এনজাইনা, অথবা আমরা এটাকে আরেকটু বড় করে যদি লিখতে চাই, এনজাইনা পেক্টোরিস। পেক্টোরিস বাংলায় যাকে তুমি বলতে পারো হৃদ শুল। আর একটু সহজ বাংলা বললে ভাইয়া বুকে ব্যথা। কোথায়, বাঁ পাশটাতে ব্যথা। সেকেন্ড পয়েন্ট আসি আমরা, হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক, হার্টকে অ্যাটাক করা হয়েছে। কে অ্যাটাক করছে একটু পরে দেখবো। এটার আরেকটা নাম আছে মায়োকার্ডিয়াল। মায়োকার্ডিয়াল এটা মেডিকেলীয় নাম, যেহেতু মেডিকেলীয় নাম মনে রাখা দাম, মনে রাখার দাম অনেক গুরুত্বপূর্ণ। তো আমরা দেখি মেডিকেলীয় নামটা মায়োকার্ডিয়াল ইনফার্কশন, নট ইনফ্রাকশন। দিস ইজ নট ইনফ্রাকশন, এটা ভুল, দিস ইজ ইনফার্কশন। ইনফার্কশন নট ইনফ্রাকশন, ঠিক আছে। ফ্রাকশন ফ্রাকশন করে অনেকে। আচ্ছা, তো যাই হোক, এটাকে শর্টকাটে লেখা হয় এমআই দিয়ে। এমআই, এমআই মিন্স নট শাওমি। এমআই মিন্স নট শাওমি অর এমআই মিন্স নট মারাত্মক ইম্পর্টেন্ট। আমি মাঝে মাঝে আমার শিটে লিখে রাখি এমআই, আমার শিটেরটা মারাত্মক ইম্পর্টেন্ট, আমার শিটের এমআই মানে হচ্ছে মারাত্মক ইম্পর্টেন্ট, বাট এখানে এমআই মানে মায়োকার্ডিয়াল ইনফার্কশন। মায়ো ওয়ার্ডটা আসতেছে মায়ো ওয়ার্ডটা আসতেছে আমরা জানি মায়ো ওয়ার্ডটা আমি তোমাদেরকে আগে দেখেছিলাম। মায়ো মানে হচ্ছে মাসেল, মায়ো মানে হচ্ছে মাসেল। কার্ডিয়া মানে হচ্ছে এই যে এখানে কার্ডিয়া, কার্ডিয়াল, কার্ডিয়া মানে হচ্ছে হার্ট, মানে হার্টের মাসেল। হৃৎপিণ্ডের পেশিতে কোনো ধরনের ইনফার্কশন হয়েছে, অক্সিজেনের অভাব হয়েছে। ইনফার্কশন মিন্স আক্রমণ, অক্সিজেনের অভাব। আচ্ছা, 3 নম্বরে যে রোগটা আমরা দেখবো এখানে সেটা হচ্ছে যে হার্ট ফেইলিওর। এটাতে হার্ট ফেইল করছে, কাজ করতে পারতেছে না, এটাকে আমরা বলি হার্ট ফেইলিওর। তাহলে 3টা রোগ নিয়ে আমরা মূলত আলোচনা করি। আমাদের টেক্সট বুকগুলোতে মূলত এই 3টা রোগ নিয়ে আসলে গবেষণা করা আছে। তো এই 3টা রোগের আমরা একই সাথে অনেক কিছু কিন্তু জানতে পারি, কারণ আমাদের দেহের প্রত্যেকটা জিনিস কিন্তু একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। তুমি যদি তোমার হৃৎপিণ্ডের 3টা রোগ একসাথে অ্যানালাইসিস করে পড়তে পারো, তোমার জন্য সে পড়াটা সহজ। লাইক আমরা কিন্তু এরকম অ্যানালাইসিস করেই পড়ি, ঠিক আছে। তো তুমি যদি একটা একটা করে এরকম মুখস্থ বিদ্যার মতো পড়ো, তোমার জন্য লেখাপড়াটা জটিল। বাট তুমি যদি করো অ্যানালাইসিস, হবে তোমার ব্রেইন অনেক বেশি বিকশিত, তোমার ব্রেইন দ্বারা তোমার পড়া হবে অনেক বেশি আকর্ষিত। তোমার পড়া যদি হয় আকর্ষিত, তোমার কাছে সেটা লাগবে অনেক মজাদার। যদি তোমার কাছে সেটা লাগে অনেক মজাদার, তুমি পাবা উৎসাহ, হবা না নিরুৎসাহ, পাবা আনন্দ, হবা না নিরানন্দ, পড়বা না দ্বিধাদ্বন্দ্বে, হয়ে যাবে তোমার বেসিক ক্লিয়ার, থাকবে না তোমার হৃৎপিণ্ডের কোনো ফিয়ার। তো আমরা আসলে অ্যানালাইসিস করে একসাথে ইন্টারকানেক্ট করেই পড়তে চাচ্ছি। কেন? একটাই কারণ ভাইয়া, যাতে ইজিলি মনে রাখতে পারি। কঠিন করে মনে রাখে আমরা কি করব ভাইয়া? তো তাহলে হৃৎপিণ্ডের রোগগুলো হচ্ছে মূলত এটা। আমি ছবিটা তুলে ফেলছি, আমি একটু মুছে দেই, একটা একটা করে রোগ একটু অ্যানালাইসিস করব।
তো অ্যানজাইনা পেক্টোরিস বা অ্যানজাইনা, দুইটা নাম এটার, অ্যানজাইনা অথবা এটাকে আমরা বলি অ্যানজাইনা পেক্টোরিস, অথবা শর্টকাটে বাংলায় বলো বুকে ব্যথা, বুক ব্যথা, অথবা আরেকটা নাম আমরা বলি হৃদশুল। আচ্ছা, তাহলে হৃদশুল বা বুকে ব্যথা, তাহলে আমরা এটা খুব সহজে এখন অ্যানালাইসিস করে ফেলতেছি। কিভাবে অ্যানালাইসিস করি দেখো। হৃদশুল বা বুকে ব্যথাটা কেন হয়? খুব সহজ, করোনারি ধমনীর এখানে কথা আসবে। দেখো, আমাদের যে হৃৎপিণ্ড, সাপোজ এটা যদি ধরি আমাদের হৃৎপিণ্ড, এটা আমাদের হৃৎপিণ্ড, আমাদের হৃৎপিণ্ডের বাম নিলয় থেকে একটা বড় ধমনী বের হয়, আমরা সবাই জানি। এই ধমনীটাকে আমরা বলি মহাধমনী। মহাধমনীর যে গোড়াটা থাকে, মানে যে গোড়ার অংশটা থাকে, সেই গোড়ার অংশটা থেকে একটা ধমনী বের হয়ে হৃৎপিণ্ডে রক্তের সঞ্চালন ঘটায়। একটা ধমনী এরকম করে বের হয়ে আমাদের হৃৎপিণ্ডের হৃৎপেশিতে রক্তের সঞ্চালন ঘটায়। এই ধমনীটাকে আমরা বলি করোনারি ধমনী। এই ধমনীটাকে আমরা বলি করোনারি ধমনী। তাহলে আমরা একটা জিনিস দেখলাম, করোনারি ধমনীটা কি। তো করোনারি ধমনীর দ্বারা অবশ্যই আমরা জানি অক্সিজেন যুক্ত রক্ত যায়। তো অক্সিজেন যুক্ত রক্ত আমাদের হৃৎপেশিতে যাচ্ছে। এখন কাহিনীটা যদি এরকম হয়, দেখো তোমার দেহে অক্সিজেন কোষে কম, তার মানে তোমার মহাধমনী দিয়ে কম অক্সিজেন সার্কুলেট হচ্ছে, তুমি অক্সিজেন কম ইনহেল করতেছো, গ্রহণ করতেছো, তার মানে তোমার মহাধমনী দিয়ে কম অক্সিজেন সার্কুলেট হচ্ছে। তাহলে কম অক্সিজেন করোনারি ধমনীতে আসবে, কম অক্সিজেন তোমার হৃৎপেশিতে যাবে। তো ধরে নিই, সাপোজ ধরো এখান দিয়ে আমাদের হৃৎপেশিগুলো আছে, তো আমাদের হৃৎপেশিতে কম অক্সিজেন যাচ্ছে। তাহলে আমি যদি দেখি আমার হৃৎপেশিতে এখন কম অক্সিজেন প্রবাহর অক্সিজেনের উপর ভিত্তি করে আমরা জানি অক্সিজেন কোষে গিয়ে শ্বসন বিক্রিয়া করে। অক্সিজেন আমাদের কোষে গিয়ে C6H12O6 এর সাথে রিঅ্যাকশন করে কার্বন ডাই অক্সাইড, পানি প্লাস এটিপি তৈরি করে। এই বিক্রিয়াটা হচ্ছে শ্বসন বিক্রিয়া। এবং এই বিক্রিয়াটা কার উপস্থিতিতে হয়? যেহেতু এই বিক্রিয়াটা হয় অক্সিজেনের উপস্থিতিতে, এই জন্য এই বিক্রিয়াটাকে আমরা বলি সবাত শ্বসন বিক্রিয়া। এখন কথা হলো ভাইয়া, অক্সিজেন যদি কমে যায় তাহলে এই শ্বসন বিক্রিয়া হবে, বাট অক্সিজেনের উপস্থিতি কম, অথবা বলতে পারি অক্সিজেন অনেক কম, তাহলে বিক্রিয়াটা অক্সিজেনের অনুপস্থিতিতে হবে। অক্সিজেনের অনুপস্থিতিতে সবাত শোষণ হয় না, অক্সিজেনের অনুপস্থিতিতে হয় অবাত শোষণ। আর যদি অবাত শোষণ হয়, অবাত শোষণে কি তৈরি হয়? সবাত শোষণে দেখতেছি আমরা কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। এই কার্বন ডাই অক্সাইড আবার মহাশিরা দিয়ে, হৃৎপিণ্ড দিয়ে, ফুসফুস দিয়ে বের হয়ে যায়। এটিপি তৈরি হচ্ছে, কিন্তু মূল কাজ এটিপিটা কিন্তু শক্তি। কিন্তু দেখা যায় যে অবাত শোষণে এটিপি কম তৈরি হয়, একটা অ্যাসিড তৈরি হয়, যে অ্যাসিডটার নাম হলো ল্যাকটিক অ্যাসিড। এই ল্যাকটিক অ্যাসিড কিন্তু আমাদের মাসেলকে দুর্বল করে ফেলে। তাহলে হৃৎপেশিতে কম অক্সিজেন গেল, অবাত শোষণ হইল, ল্যাকটিক অ্যাসিড তৈরি হইল। ল্যাকটিক অ্যাসিড কি করলো? হৃৎপেশিকে দুর্বল করে ফেললো, হৃৎপেশি দুর্বল হয়ে গেল। তখন কি হবে? আমাদের বুকে ব্যথা শুরু হবে। ব্যথার ক্যারেক্টার কি, মানে এই যে অ্যানজাইনার লক্ষণগুলো কি আমি বলতেছি, একটু ভালো করে শুনবা, কারণ অ্যানজাইনার লক্ষণ আর প্রতিকারের সাথে এরপরে দোনোটা রোগ ওতপ্রোতভাবে জড়িত। 1 নাম্বার পয়েন্ট, ভাইয়া বুকের ঠিক যে স্টার্নাম আছে, আমাদের বুকের একদম ঠিক মাঝ বরাবর একটা হাড্ডি থাকে, এই হাড্ডিটাকে আমরা বলি স্টার্নাম বা বাংলায় উরফলক। শক্ত একটা হাড্ডি, এই হাড্ডিটার ঠিক পেছনে ব্যথা হয়। ব্যথাটা কেমন? অনেক ভারী টাইপসের একটা ব্যথা, মনে হচ্ছে বুক ভারী হয়ে গেছে, বুকের ভিতর জ্বলতেছে, কেউ মনে হচ্ছে বুকের ভিতর ড্রাম বাজাচ্ছে, এরকম একটা ব্যথা হয়। ঠিক আছে, তো তোমার বুকে জ্বলতেছে, ড্রাম বাজাচ্ছে, বুক ভারী হয়ে যাচ্ছে, তুমি নর্মালি কোনো কাজ করতে পারবা না। এটাই হচ্ছে কিন্তু এনজাইনার ব্যথা, এটাকে আমরা বলতেছি বুক ব্যথা। এই বুক ব্যথাটা ছড়াবে, স্প্রেড হবে। কোথায় হবে? বুক থেকে শুরু করে এটা 2 কাঁধে ছড়াবে, বুক থেকে শুরু করে 2 হাতে ছড়াবে, তোমার বুক থেকে শুরু করে তোমার কাঁধ থেকে শুরু করে গলায় ছড়াবে, তোমার মুখে আসবে, দাঁত ব্যথা শুরু হবে,
বুকের ব্যথা থেকে আলটিমেটলি এটা পিঠের দিকে ছড়াইয়া যাবে। তাহলে বুক, কাঁধ, হাত, পিঠ, গলা, মুখ, দাঁত অনেকগুলো জায়গায় এই অ্যানজাইনার ব্যথাটা ছড়াই যায়। পরীক্ষার উদ্দীপকে তোমরা যদি এরকম কোশ্চেন পাও যে ব্যথা স্প্রেড হয়েছে, ছড়াই গেছে, ব্যথাটা জ্বালা পোড়া টাইপসের ব্যথা, ব্যথাটার কারণে বুক অস্বস্তি লাগে, বুক ভারী হয়ে আসে, অবশ্যই সেটা অ্যানজাইনা। সহজ কথায় সেটা অ্যানজাইনা, আর কোনো আনসার হবে না। তাহলে এই যে অ্যানজাইনার ব্যথাটার মূল ক্যারেক্টারটা আমি তোমাদেরকে বলে দিলাম। অ্যানজাইনার ব্যথার ক্ষেত্রে দেখা যায় যে এই হৃৎপেশিটা দুর্বল হয়ে যাওয়ার দরুনই আলটিমেটলি অ্যানজাইনার ব্যথা শুরু হয়। কিভাবে দুর্বল হয় সেই প্রসেসটা আমি এখানে তোমাদেরকে দেখাই দিছি। অবাত শ্বসন হচ্ছে হৃৎপেশিতে, কেন? অক্সিজেন কম সাপ্লাই হচ্ছে তোমার হৃৎপেশিতে, আলটিমেটলি অবাত শ্বসন, ল্যাকটিক অ্যাসিড তৈরি, হৃৎপেশি দুর্বল হয়ে যাচ্ছে। তো এই অ্যানজাইনাটা কিন্তু হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ। অ্যানজাইনা যখন অনেক বেশি হয় তখন সেই রোগীকে তৎক্ষণাৎ ট্রিটমেন্ট করতে হয় বা তৎক্ষণাৎ জরুরি বা প্রাথমিক একটা চিকিৎসা দিতে হয়। লাইক সেই রোগীকে তুমি ডিরেক্টলি শোয়াই দিবা, তার যেন অক্সিজেন সাপ্লাইটা বাড়ে। অক্সিজেন যেহেতু কম, মূল কারণটা অক্সিজেন, তোমার মূল কারণ হচ্ছে অক্সিজেন কমে গেছে, তাহলে এসব রোগীকে তুমি অক্সিজেন সাপ্লাইটা বেশি দিবা। সেই রোগীগুলোকে তুমি একদম স্ট্রেট ফরওয়ার্ড শোয়াই দিবা, ঠিক আছে, যেন তাদের অক্সিজেনটা খুব ভালোভাবে পুরো রক্তের দ্বারা পুরো শরীরে ফ্লো হইতে পারে। 1 নাম্বার পয়েন্ট, এমন একটা রুমে নিবা যে রুমে আলো বাতাস খুব বেশি ঢুকে, যেন অক্সিজেন খুব বেশি সেই রুমটাতে ঢুকতে পারে, যার দরুন ওনার দেহের মধ্যে অক্সিজেনের সাপ্লাইটা একটু বাড়ে। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। প্রাথমিক চিকিৎসা না নিলে সেই রোগীটার ইমিডিয়েট হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু হওয়ার সম্ভাবনাও থাকে। তাহলে আমরা যদি একটা জিনিস বলি, এই যে অ্যানজাইনা, এই অ্যানজাইনাটা হচ্ছে হার্ট অ্যাটাক এর পূর্ব লক্ষণ। তার মানে ভাইয়া হার্ট অ্যাটাকেও এরকম লক্ষণগুলোই দেখা যাবে, বুকে ব্যথা হবে, বুক ভারী হয়ে আসবে, ব্যথাটা ছড়াবে বিভিন্ন জায়গায়, হার্ট অ্যাটাকের ক্ষেত্রে কাশি হইতে পারে, সাধারণত রাতের বেলায় ঘুম থেকে রোগী উঠে যাবে, ব্যথার যন্ত্রণায় রোগী কাতরাবে। এটাই হচ্ছে হার্ট অ্যাটাকের কিছু লক্ষণগুলো, রোগীর সারা গা ঘামে ভিজে যাবে, ঠিক আছে। তাহলে এগুলোই হচ্ছে হার্ট অ্যাটাকের লক্ষণ, আর হার্ট অ্যাটাকের আগে অ্যানজাইনা হবে। এই দুটো জিনিস একটু খুব ভালোভাবে অ্যানালাইসিস করে বুঝতে হবে। আচ্ছা, তো তাহলে গেল আমাদের অ্যানজাইনার কথাবার্তা। তো অ্যানজাইনার কথাবার্তায় ভাইয়া একটা জিনিস চলে আসে, তো প্রতিকারটা আমরা কিভাবে করব? মানে তোমার ধরো অ্যানজাইনা যেন না হয় বাস্তব জীবনে, তোমার বাস্তব জীবনে অ্যানজাইনা মূলত হয় যেসব কারণগুলোতে, সেসব কারণগুলো অ্যাভয়েড করলেই চলবে। এখন কারণগুলো দুই ধরনের আছে, একটা হচ্ছে পরিবর্তনীয় কিছু কারণ, একটা হলো পরিবর্তনীয় কিছু কারণ। আমি একটু সেই জিনিসগুলো লিখে দিচ্ছি, লিখে না দিলে তোমাদের আসলে মাথায় থাকবে না। সেই জিনিসগুলো মাথায় না থাকলে খাতায় লিখে কোনো লাভ নাই। আগে আগে আসবে মাথায়, পরে থাকবে খাতায়। যদি না থাকে মাথায়, খাতায় এনে কোনো লাভ নেই, স্যারে তোমাকে নাম্বার দিবে তখন যা তা, ঠিক আছে। তাহলে তোমার আগে মাথায় পরে খাতায়। তো তোমার আগে মাথায় আনো জিনিসগুলো, আমি লিখে দিই জিনিসটা কিভাবে কি কি হয়, অ্যানজাইনার কি কি কারণে হতে পারে সেগুলো আগে একটু দেখি, ঠিক আছে। তারপরে সেগুলোর প্রতিকার আমরা দেখবো। একটা হচ্ছে পরিবর্তনীয় কারণ, অপরিবর্তনীয় কারণ। একটা অপরিবর্তনীয় কারণে অ্যানজাইনা হতে পারে। সেম জিনিসটা হার্ট অ্যাটাকের ক্ষেত্রে, মাইন্ডেড, সেম জিনিসটাই কিন্তু হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফার্কশনের ক্ষেত্রে। আরেকটা হলো পরিবর্তনীয় কারণ। অপরিবর্তনীয় কারণ আর পরিবর্তনীয় কারণ মানে কি ভাইয়া? জিনিসগুলো দ্বারা কি বুঝাচ্ছেন? দেখো, খুব সহজ জিনিস বুঝাচ্ছি। অপরিবর্তনীয় কারণ হইতে পারে এইজ মানে বয়স, সেক্স মানে লিঙ্গ, ফ্যামিলি হিস্ট্রি পারিবারিক ইতিহাস, পূর্বের কোনো হৃদরোগ। পরিবর্তনীয় কারণগুলো কি কি হইতে পারে? পরিবর্তনীয় কারণ অনেকগুলাই হয়, যেমন রক্তচাপ, রক্তচাপ যদি বেশি থাকে, উচ্চ রক্তচাপ, যেমন ডায়াবেটিস রোগটা, বা আমরা বলি সংক্ষেপে বহুমূত্র রোগ, তোমার রক্তে চিনির মাত্রা বেড়ে যাওয়া, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা তিনটা জিনিস দেখব। ধূমপান, দুইটা পান দেখব, ধূমপান, মদ পান।
তোমরা আবার সেফুদার মতো হইও না, ঠিক আছে? ও মদ খায় নিজের টাকায়, যেন ওকে কেউ কিছু কোনো কিছু মানে নেগলেক্ট না করে, বা ওকে কেউ কিছু যেন বলতে না পারে, যেন সে মদ খাই নিজের টাকায়, আমাদের তাতে কি আসে যায়, ঠিক না? আচ্ছা, তো আমরা দেখি ধূমপান, মদপান, কোলেস্টেরল। ভাইয়া কোলেস্টেরল মারাত্মক জিনিস, এটা কিন্তু হৃদপিণ্ডের রোগের জন্য 1 নাম্বার দায়ী পদার্থ কোলেস্টেরল। এরপরে হইতে পারে আর অনেকগুলা কারণই আছে, যেমন তোমার হইতে পারে ব্যায়ামের অভাব, যেমন তোমার হইতে পারে সুষম খাদ্যের অভাব, হইতে পারে সুষম খাদ্যের অভাব, অনেকগুলা কারণই সাধারণত এখানে পাওয়া যায়। যেমন তোমার হইতে পারে দুশ্চিন্তা, মানসিক দুশ্চিন্তা, অনেকগুলো কারণে এখানে হইতে পারে। তো দেখো এগুলো আসলে কি ভাইয়া, এগুলো হইলো এই কারণগুলো কারণে এনজাইনা হইতে পারে, এই কারণগুলো কারণে এনজাইনা হইতে পারে। এখন এই কারণগুলো হইলে তুমি চেঞ্জ করতে পারবে না। লাইক তোমার বেশি বয়সে, বয়স যত বেশি হয় বুক ব্যথা তত বাড়ে, হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা তত বেশি বৃদ্ধি পায়, এটা বয়সের কারণে, তুমি এটা চেঞ্জ করতে পারবে না। লিঙ্গ, ছেলেদের বেশি হয়, ঠিক আছে? মেল ইজ গ্রেটার দেন ফিমেল। আবার দৈহিক অঙ্গের দিক থেকে না, ঠিক আছে? মেল অ্যানজাইনাতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ফিমেলের থেকে বেশি, এইটা বুঝাতে যাচ্ছি আমি, আবার উল্টা দিকে নেগেটিভ মিনিং করিও না। পারিবারিক ইতিহাস, তোমার মা বাবা বা দাদা দাদির যদি কোনো থাকে অ্যানজাইনা বা হার্ট অ্যাটাকের ইতিহাস, তোমারও হইতে পারে। হৃদরোগ, পূর্বের কোনো হৃদরোগ যদি তোমার থাকে সেখান থেকে হইতে পারে। এগুলো তুমি চেঞ্জ করতে পারবে না, যেন আমি বলছি অপরিবর্তনীয় কারণ, আনচেঞ্জেবল কিছু রিজন, এগুলো চেঞ্জ করা যায় না। এগুলোর কারণে অ্যানজাইনা এবং অ্যানজাইনা থেকে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে। পরিবর্তনীয় কারণ যেগুলো তুমি চেঞ্জ করতে পারো এবং এগুলো দিয়ে বেশি হয়, যেমন রক্তচাপ যদি বেশি থাকে হার্ট অ্যাটাক হতে পারে, ডায়াবেটিস থাকলে হতে পারে, ধূমপান, মদপান, কোলেস্টেরল কমন জিনিস, তোমরা সবাই জানো। যারা ধূমপান করো, ধূমপান ত্যাগ করো। ধূমপান যদি ত্যাগ না করো, ধূম তোমাকে খেয়ে ফেলবে, হয়ে যাবে সবকিছুই ধুম ধুম, ঠিক আছে? আচ্ছা, তুমিও হয়ে যাবে বুম। তাহলে কোলেস্টেরলও খুব খারাপ জিনিস। যাদের স্থূলতা আছে, এটা মাইন্ড করার কোনো কিছু নয়, যাদের স্থূলতা আছে স্থূলতাটা একটু কন্ট্রোল করা ভালো, ঠিক আছে? আমি পরিপাক শ্বসন চ্যাপ্টারে স্থূলতা নিয়ে ডিটেলস বর্ণনা দিব। তোমার আদর্শ দৈহিক ওজনের 20% বেশি যদি তোমার শরীরে মেদ বা চর্বি থাকে, সেটাকে আমরা স্থূলতা বলি। এগুলোর অনেকগুলো রেঞ্জ আছে। তো স্থূলতাটা কমানো ভালো, বিএমআই লেভেলটা চেক করবা নিজে নিজে, হাইট এবং তোমার ওয়েট দিয়ে চেক করবা, তারপর স্থূলতার লেভেলটা কমাবা, না এটা খুব খারাপ। এই কোলেস্টেরল বা স্থূলতাটা এই রোগটার জন্য মারাত্মক একটা ফ্যাক্টর। এর পরবর্তীতে ব্যায়াম না করলে হয়, সুষম খাদ্য না খেলে, মানসিক দুশ্চিন্তাটা খুবই খারাপ জিনিস। ইদানিংকালে দেখা যায় মানসিক দুশ্চিন্তার জন্য 2টা রোগ খুব কমন, একটা হইলো হার্ট অ্যাটাক। মানসিক দুশ্চিন্তার জন্য 2টা রোগ ইদানিং খুব কমন, একটা হলো হার্ট অ্যাটাক, আর একটা হলো ব্রেইন স্ট্রোক। এই 2টা রোগ খুবই কমন। তো ভাই হার্ট অ্যাটাক আর ব্রেন স্ট্রোকের মধ্যে পার্থক্য কি? হার্ট অ্যাটাকটা তো ভাইয়া হার্ট বলেই দিছি, ব্রেনটা তো ব্রেন বলেই দিছি। হার্ট অ্যাটাক মানে হচ্ছে তোমার হৃদপেশির মধ্যে অক্সিজেন সাপ্লাই কম, যার দরুন তোমার হৃদপেশি পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন না পেয়ে ল্যাকটিক অ্যাসিড অবাধ শোষণ করতেছে, হৃদপেশিগুলো দুর্বল হয়ে যাচ্ছে, পর্যাপ্ত পরিমাণ তোমার হৃদপেশির মধ্যে অক্সিজেন সাপ্লাই হচ্ছে না, এটি হচ্ছে হার্ট অ্যাটাক। আর ব্রেন স্ট্রোক মানে কি ভাইয়া? ব্রেন স্ট্রোক হচ্ছে আমাদের এই করোনারি ধমনী 2টা উঠে, মহাধমনী থেকে 2টা শাখা করোনারি ধমনী উঠে আমাদের ব্রেইনে যায়। এই করোনারি ধমনী বলতেছি আমি, একটু জাস্ট মিস্টেক, 2টা ক্যারোটিড ধমনী, ঠিক আছে? ব্রেইনের জন্য ইম্পর্টেন্ট ধমনী হচ্ছে ক্যারোটিড ধমনী। 2টা ক্যারোটিড ধমনী আমাদের মহাধমনী থেকে উপরের দিকে উঠে গিয়ে, ক্যারোটিড ধমনী কিন্তু মূলত আমাদের ব্রেইনে রক্তের সার্কুলেশন দেয়। তো ক্যারোটিড ধমনী থেকে অনেক ছোট 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 জালের মতো শাখা প্রশাখা ছড়ায় আমাদের ব্রেইনে। তো এরকম যদি হয়, যদি মহাধমনীতে অক্সিজেন সাপ্লাই কম হয়, তাহলে যেমন করোনারি ধমনীতে কমছিল, ঠিক সেম ক্যারোটিড ধমনীতে অক্সিজেন সাপ্লাই কমবে। অক্সিজেন সাপ্লাই যদি কমে, তাহলে ক্যারোটিড ধমনীগুলো পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন আমাদের ব্রেনকে দিতে পারবে না। আমাদের ব্রেন পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন যদি না পায়, আমাদের রক্তনালিকাগুলো যদি পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন না যায়, রক্তনালিকাগুলো পর্যাপ্ত পরিমাণ অক্সিজেনের প্রভাবে আলটিমেটলি সার্কুলেশনটা ভালোভাবে লোডটা নিতে পারবে না।
তো এক সময় দেখা যাবে যে হচ্ছে যে আমাদের ব্রেনের ছোট ছোট রক্তনালিকাগুলো ছিঁড়ে যাচ্ছে। এই ছোট ছোট রক্তনালিকাগুলোকে ছিঁড়ে যাওয়াকে বলা হয় মাইনর ব্রেন স্ট্রোক। আর যদি দুর্ভাগ্যক্রমে বড় একটা রক্তনালিকা ছিঁড়ে যায় তখন আমরা বলবো মেজর ব্রেন স্ট্রোক। তো ব্রেন স্ট্রোকটা হয় ব্রেনে, মাথায় রাখতে হবে মাইন্ডিক। আর হার্ট অ্যাটাকটা হয় বুকে, হৃৎপিণ্ডে, এটাও মাথায় রাখতে হবে। আগে মাথায়, পরে খাতায়, পরে বুকে, পরে তোমার সব কিছুই চলে আসবে সুখে সুখে। তো আসো আমরা দেখি, এই জিনিসগুলো অবশ্যই আমাদের মেনে চলতে হবে। যেমন তোমার ধরো স্যারে কোশ্চেন করলো কি কোন পদ্ধতি অবলম্বন করলে আমরা অ্যানজাইনা বা হার্ট অ্যাটাক প্রতিরোধ করতে পারি। তুমি অপরিবর্তনীয়গুলো তো চেঞ্জ করতে পারবে না, লিখে দিবা জাস্ট। পরিবর্তনীয়গুলোর মধ্যে তুমি বলবো রক্তচাপ নিয়ন্ত্রণ, ডায়াবেটিস নিয়ন্ত্রণ, ধূমপান ত্যাগ, মদপান ত্যাগ, কোলেস্টেরল নিয়ন্ত্রণ, ব্যায়াম করা, সুষম খাদ্য খাওয়া, নিয়মিত হাঁটাচলা করা, মানসিক দুশ্চিন্তা থেকে মুক্ত থাকা, বানায় বানায় লিখার মতো কত কিছুই আছে। ইচ্ছা মতো প্যারাগ্রাফের মতো লিখে ফেলা যায়, জাস্ট মূল পয়েন্টটা আসলে হয়। মূল পয়েন্ট যত আসবে নাম্বার তত বাড়বে, স্যারে তত খুশি হবে, তুমি তত মজা পাবা, তত বেশি তোমার লিখার একটা আকাঙ্ক্ষা জাগবে, তত বেশি তোমার ইচ্ছা জাগবে, তত বেশি তোমার আগ্রহ জাগবে। তাহলে তোমার দেখো এই জিনিসগুলো তুমি যদি মাথায় রাখতে পারো, দ্যাটস ইনাফ। আর কোনো কিছু দরকার নাই। তো আমি এই জিনিসটা একটা ছবি তুলি। এই জিনিস আর হার্ট অ্যাটাক সেম। হার্ট অ্যাটাকে জাস্ট আমি এখন বলবো হার্ট অ্যাটাকটা কি, বাকি এই জিনিসগুলোই তোমরা পড়তে হবে। ডিফারেন্ট ভাই কোনো কিছুই নেই, সব কিছুই একই তাই। আচ্ছা, একটা ছবি তুলে রাখতেছি, একটা ছবি তুলে আমি সামনের দিকে আগাবো। তো তো হার্ট অ্যাটাকের ক্ষেত্রে আমরা দেখবো, জাস্ট হেডলাইনটা একটু মুছি। হার্ট অ্যাটাক বা আমরা এটাকে আরেকটা বলি মায়ো মানে পেশি। কিসের পেশি? কার্ডিয়াল মানে কার্ডিয়া মানে হৃৎপিণ্ডের পেশির ইনফার্কশন, আক্রমণ। ইনফার্কশন মানে আক্রমণ, অ্যাটাক। ইনফার্কশন অ্যাটাক সেম কথা। আচ্ছা, ইনফার্কশন, মায়োকার্ডিয়াল ইনফার্কশন সেম জিনিস। এগুলোই কেন হচ্ছে ভাইয়া? ওই আগের কারণেই। ডেফিনিশন এভাবেই দিতে পারবা। আমাদের হৃৎপেশিতে যখন করোনারি ধমনী দ্বারা কম অক্সিজেন আসে তখন আমাদের হৃৎপেশিগুলো দুর্বল হয়ে পড়ে, পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন আমাদের হৃৎপেশি পায় না, ফলে হৃৎপেশিগুলো মরে যায় বা ধ্বংস হয়ে যায়। এটাকেই বলি হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন। সহজ কথা। হার্ট অ্যাটাক কখন হবে? যখন অ্যানজাইনা শুরু হবে। অ্যানজাইনা শুরু হলেই হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বাড়বে। হার্ট অ্যাটাকের লক্ষণ কি? আগের লক্ষণ, স্টারনামের পিছনে ব্যথা হবে, বুক ভারী ভারী লাগবে, বুকে অস্বস্তি লাগবে, ব্যথাটা চারদিকে ছড়িয়ে যাবে, কাশি হতে পারে, রাতের বেলা হতে পারে, ঘাম হতে পারে। এই জন্য সে অবস্থায় রোগীকে যেন অক্সিজেন বেশি পায় সেরকম একটা সিচুয়েশন আনাই দিতে হবে। অক্সিজেন যেন অনেক বেশি রোগীর দেহে প্রবেশ করতে পারে সেরকম একটা ব্যবস্থা করে দিতে হবে। হার্ট অ্যাটাকের প্রথম এবং প্রধান চিকিৎসায় অক্সিজেন থেরাপি। অক্সিজেন থেরাপি আগে দিতে হবে, যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে এত ভালো। হাসপাতালে নিলে সর্বপ্রথম অক্সিজেন থেরাপি দেওয়া হয়। এরপরে হার্ট অ্যাটাকের কিছু ওষুধ আছে, গ্লিসারিল, ট্রাইনাইট্রেট, আরো অনেকগুলো, অ্যাসপিরিন আছে বুকে ব্যথাটা যেন কমে। এরপরে বিটা ব্লকার মানে হৃৎপিণ্ডের ব্যথাটা কমানোর জন্য বা হৃৎপিণ্ডের রোগ কমানোর জন্য কিছু ওষুধ আছে, অনেকগুলো ওষুধ আছে। এই ওষুধগুলো স্যাররা অ্যাপ্লাই করে দেন যেন হচ্ছে হার্ট অ্যাটাকটা ইমিডিয়েট কমানো যায়। তবে হার্ট অ্যাটাক একবার হয়ে গেলে বুকের জন্য খুব রিস্ক, এই রিস্ক সহজে করা যায় না দূর। তাহলে আমাদের এই বিষয়ে সচেতন থাকতে হবে। কারণ কি? এই কারণগুলোই প্রতিকার কি? এই কারণগুলোর প্রতিকার করাই মূল কাজ। ঠিক আছে? তো হার্ট অ্যাটাকের ট্রিটমেন্টটা তো বললাম, এর সাথে আমরা রিলেটেবল করে হার্ট ফেইলিওরও করে ফেলতে পারি। হার্ট ফেইলিওরের ক্ষেত্রে কিছু লক্ষণ আমরা এক্সট্রা দেখব। যেহেতু আমরা এক্সট্রা দেখব জিনিসগুলো, সেহেতু আমরা জিনিসগুলো একটু লিখতে চাচ্ছি। আমরা এই জিনিসটারও একটা ছবি, এই জিনিসটারও সেমই হবে, আসলে ডিফারেন্ট কিছুই হবে না এখানের মধ্যে। আচ্ছা, আমরা একটু হার্ট ফেইলিওরে যাই। হার্ট ফেইলিওরে যাওয়ার আগে আমরা একটু লাইভে চলে যাই, দেখি তোমাদের কি অবস্থা। অবস্থা বুঝে নিব ব্যবস্থা।
তো আমরা আবার ব্যাক করি আমাদের পড়ায়। আমরা হৃৎপিণ্ডের 3 নাম্বার রোগটা পড়বো, হার্ট ফেইলিউর। এর আগেরটা ছিল হার্ট অ্যাটাক। অ্যাটাক মানে হার্ট অ্যাটাক হয়েছে কিভাবে, হৃৎপিণ্ড আক্রান্ত হয়েছে কিভাবে, অক্সিজেন কম ছিল, হৃৎপেশি আক্রান্ত হয়েছে। এই জায়গায় হবে হার্ট ফেইলিওর, মানে হার্ট ফেইল হচ্ছে কোনো কাজে। কি কাজে ফেইল হচ্ছে? মজার কথা, একটাই কাজ হার্ট করে, সেটা হচ্ছে সারা দেহে রক্তের সার্কুলেশনই হার্ট ঘটায়। তো জিনিসটা একটু পার্থক্য করো, দেখো হচ্ছে যে হার্ট অ্যাটাক মানে হচ্ছে হৃৎপিণ্ড অক্সিজেন পাচ্ছে না বেঁধে তার পেশিগুলো ধ্বংস হচ্ছে, এইটা হার্ট অ্যাটাক। হার্ট ফেইলিওর মানে হৃৎপিণ্ড সারা দেহে সাধারণত অক্সিজেন সমৃদ্ধ রক্তের সরবরাহ ঘটে, কিন্তু এই জায়গায় দেখা যাবে হৃৎপিণ্ড পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন যদি না পায় তাহলে তার হৃৎপেশি কাজ করতে পারতেছে না, মানে সংকোচন প্রসারণটা সাধারণভাবে খুব কম হচ্ছে। আলটিমেটলি দেখা যাবে যে হৃৎপিণ্ড আমাদের দেহকোষে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেনের সার্কুলেশন ঘটাইতে পারতেছে না। তো দেখা যাচ্ছে হৃৎপিণ্ড যদি আমাদের দেহে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পর্যাপ্ত পরিমাণ না দিতে পারে, সেই ঘটনাটাকে আমরা বলবো হার্ট ফেইলিওর। তাহলে হার্ট অ্যাটাক মানে প্রথম অংশটা জাস্ট অক্সিজেন সমৃদ্ধ রক্তের অভাব হৃৎপিণ্ডে, যার দরুন হৃৎপেশি মারা যাওয়া। আর হৃৎপেশি মরে গেলে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন আমাদের দেহে যাবে না, এই রোগটাকে আমরা বলি হার্ট ফেইলিওর। হার্ট দুই ধরনের ফেলিওর হয়, লেফট হার্ট ফেলিওর, রাইট হার্ট ফেলিওর, মানে আমাদের হার্টের বাম অংশটাও ফেল করতে পারে, ডান অংশটাও ফেল করতে পারে। বাম অংশ ফেল করলে সেটার সাথে রিলেটেড হবে আমাদের দেহের বিভিন্ন কোষ। কেন? কারণ আমরা জানি বাম অংশ হচ্ছে বাম নিলয় থাকে, বাম নিলয় থেকে রক্ত কিন্তু পুরো দেহে যায়, তার মানে বাম অংশ ফেল মানে পুরো দেহের কোষের মধ্যে একটা প্রভাব বিস্তার। ডান অংশ ফেল করলে প্রভাবটা হবে ফুসফুসে। কেন? কারণ ডান পাশে থাকে ডান নিলয়, ডান নিলয় থেকে পালমোনারি ধমনির মাধ্যমে রক্তটা চলে আসে ফুসফুসে। যেহেতু ডান অংশ ফেল করবে তাহলে রক্ত এখানে আসতে পারবে না, ফুসফুসে আসতে পারবে না, আলটিমেটলি ফুসফুসে একটা ইফেক্ট পড়বে। এগুলো জাস্ট একটু গুছিয়ে পড়ার চেষ্টা করবে, জিনিসটা অনেক সহজ হবে, আদারওয়াইজ অনেক জটিল হবে, বুঝতে হবে কষ্ট, মাথা হবে নষ্ট। তাহলে আমরা দেখি এখন হার্ট ফেইলিওর জিনিসটা কি। হার্ট ফেলিওর মানে বলে দিছি এক কথায়, আমাদের সারা দেহে হৃৎপিণ্ড পর্যাপ্ত পরিমাণ রক্তের সরবরাহ দিতে পারে না, এটাই হচ্ছে হার্ট ফেলিওর। হার্ট ফেলিওরের অনেকগুলো কারণের মধ্যে উচ্চ রক্তচাপ এক নাম্বার কারণ হতে পারে, কোলেস্টেরল থাকতে পারে, তারপরে হচ্ছে যে তোমার ধূমপান মদপান এগুলো থাকতে পারে। কমন জিনিস ওই আগে যেগুলো ছিল এখানেও ঠিক সেমগুলো আছে। এখানে একটা নতুন জিনিস হতে পারে অ্যানজাইনার আর হার্ট অ্যাটাকের কারণে হার্ট ফেলিওর হতে পারে, যাকে তোমাদের বইতে সুন্দর একটা টার্ম দিয়ে লেখা হয়েছে ইসকিয়ামিক হার্ট ডিজিজ। ইসকেমিক হার্ট ডিজিজ, ইসকেমিক হার্ট DISEASE ডিজিজ, ঠিক আছে। ডিজিজ আমরা এটাকে বলি IHD। ইসকেমিক হার্ট ডিজিজ দুইটা আছে ভাইয়া, আমরা সকলে জানি, একটা হচ্ছে অ্যানজাইনা আর একটা হচ্ছে যে হার্ট অ্যাটাক। একটা হচ্ছে অ্যানজাইনা আর একটা হচ্ছে হার্ট অ্যাটাক। আরো অনেকগুলো ইসকেমিক হার্ট ডিজিজ আছে, কমন দুইটা জিনিসই আমরা বললাম। তো এটা দেখে আমরা ইজিলি চিনে নিতে পারবো ইসকেমিক হার্ট ডিজিজটা হলে হার্ট ফেলিয়ার হয়ে। কমন কথায় আমরা জানি অ্যানজাইনা হার্ট অ্যাটাক হলে অবশ্যই হার্ট ফেলিয়ার হওয়ার সম্ভাবনা থাকে। এটারও ট্রিটমেন্ট আগের মতোই, নিয়মিত সুন্দরভাবে জীবনযাপন করতে হবে। কোনো ধরনের খারাপ অভ্যাসগুলো লাইক ধূমপান মদপান কোলেস্টেরল এগুলো একটু কন্ট্রোলের মধ্যে আনতে হবে। সেম জিনিসই আগের পড়ার মধ্যে তেমন একটা নাই কোনো চেঞ্জ, পড়াগুলো অনেকটাই কাছাকাছি সেম। এবার আমাদের মোটামুটি হৃৎপিণ্ডের রোগগুলো আসলে শেষ হয়ে গেছে, কি কি রোগ হয় সে রোগগুলো আমরা দেখে ফেলছি। এখন আসবো রোগের চিকিৎসা। রোগের চিকিৎসা, তো রোগের চিকিৎসাগুলো ভাইয়া কেমন হবে? রোগের চিকিৎসায়, হৃৎপিণ্ডের রোগের চিকিৎসায় কি কি চিকিৎসা হতে পারে? হৃৎপিণ্ডের রোগের চিকিৎসায় এক নাম্বার চিকিৎসাটা হতে পারে তোমার হৃৎপিণ্ডের হৃদস্পন্দন তৈরি হচ্ছে না। হৃদস্পন্দন কেন তৈরি হবে না? হৃদস্পন্দন তৈরি করবে কে? একটা ইলেকট্রিক সিগন্যাল লাগবে তৈরি করার জন্য। ইলেকট্রিক সিগন্যাল বা বৈদ্যুতিক সংকেত কে তৈরি করবে? আমরা জানি এসএন। তাহলে তোমার এসএন নষ্ট হয়ে গেছে, এই জন্য হৃদস্পন্দন তৈরি হচ্ছে না। এসএন এর আরেক নাম পেস মেকার, গতি তৈরিকারক। গতি তৈরি হচ্ছে না, তার মানে তোমার হৃদপেশি কাজ করবে না, তার মানে সিস্টোল ডায়াস্টোল হবে না। সিস্টোল ডায়াস্টোল হবে না মানে কার্ডিয়াক চক্র হবে না, রক্ত বের হবে না, তুমিও থাকবে না। তাহলে জিনিসটা হলো এমন, পেস মেকার যদি নষ্ট হয় পেস মেকার ঠিক করতে হবে।
তার মানে 1 নাম্বার পয়েন্ট পেসমেকার প্রতিস্থাপন, এটা একটা চিকিৎসা হতে পারে। 2 নাম্বার পয়েন্ট হইতে পারে হৃৎপিণ্ডে যত ধরনের রোগ আছে সবগুলো রোগ, লাইক হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর, সবগুলো রোগের জন্য 3 ধরনের হৃৎপিণ্ডের অস্ত্রোপচার আছে, মানে চিকিৎসা আছে, সার্জারি আছে। কি কি সার্জারি হতে পারে? 1 নাম্বার সার্জারি হইতে পারে ওপেন হার্ট সার্জারি, মানে মুক্ত হৃৎপিণ্ডের চিকিৎসা, আমরা এটাকে বলি ওপেন হার্ট সার্জারি, ওপেন হার্ট সার্জারি, ঠিক আছে। ওপেন হার্ট, এটা ওপেন হার্ট করাতের মাধ্যমে বুক কেটে ফেলা হবে, বুকের হাড্ডি উপর থেকে কেটে ফেলে ট্রিটমেন্ট করা হবে, এটা একটু জটিল এবং ব্যয়বহুল চিকিৎসা। 3 নম্বরে আরেকটু সহজ পদ্ধতিতে যদি যেতে চাও, করোনারি বাইপাস সার্জারি, অথবা এটাকে আমরা করোনারি আর্টারি বাইপাস গ্রাফট বলতে পারি, আমি এটা কিছুক্ষণ পরে লিখে দিব। আরেকটু সহজ যদি যাইতে চাও, ধরো ব্লক দূর করবা, এনজিও প্লাস্টি, এই 4টা হচ্ছে মূলত আমাদের হৃৎপিণ্ডের চিকিৎসা, এই 4টাই হলো মূলত আমাদের হৃৎপিণ্ডের চিকিৎসা। আচ্ছা, তো আমরা এখন এই 4টা চিকিৎসা থেকে একটা ছবি তুলি, ছবিটা তুলে আমরা মূল কাজটাতে, মূল ক্লাসে যাচ্ছি। আচ্ছা, তো আমরা আমাদের ছবিটা তোলা শেষ, আমরা এবার সর্বপ্রথম পেসমেকার অংশটাতে যাই, এরপরে এই 3টা আবার একই সাথে কম্বাইন করে পড়াবো, কম্বাইন করে পড়লে পড়া হবে সহজ, অন্যথায় পড়া হবে জটিল। আচ্ছা, তাহলে আমরা আগে পেসমেকার প্রতিস্থাপনটাতে যাই। চিকিৎসাগুলোর মধ্যে প্রথম চিকিৎসা পেসমেকার প্রতিস্থাপন। পেসমেকার নিয়ে অনেক কথাবার্তা আছে, পেসমেকার নিয়ে অনেক কথাবার্তা আমাদের কিন্তু আছে। পেসমেকার চিকিৎসা, হৃৎপিণ্ডের গতি তৈরি করে যে, তার নাম গতি তৈরিকারক বা পেসমেকার। পেসমেকারকে আমরা সংক্ষেপে বলি SAN। SAN না থাকলে হবে হৃৎপিণ্ডের ক্ষতি, SAN তৈরি করে হৃৎপিণ্ডের গতি। তো এই গতি সৃষ্টির জন্য লাগবে SAN, যদি নষ্ট হয় SAN, হৃৎপিণ্ড হবে অকেজো, তোমার জীবনটাও হবে অকেজো। তাহলে হৃৎপিণ্ডের SAN যদি, আচ্ছা তাহলে আমরা আগে জানি পেসমেকার কয় ধরনের আছে। একটা পেসমেকার হচ্ছে প্রাকৃতিক, যেটা আমাদের দেহে অলরেডি আছে, আরেকটা পেসমেকার হচ্ছে কৃত্রিম। প্রাকৃতিকটাতে আমরা জানি SAN, সাইনো অ্যাট্রিয়াল নোড, সাইনো অ্যাট্রিয়াল নোড, আমরা অলরেডি সবাই জানি SAN। আরেকটা হলো কৃত্রিম পেসমেকার। কৃত্রিম পেসমেকারটা কি সেটাই একটু আমরা এখন এখানে দেখব। কৃত্রিম পেসমেকারটাকে আমরা এখন সেই জিনিসটাই একটু এখানে দেখব। আচ্ছা, তো এটাই হচ্ছে আসলে একটা কৃত্রিম পেসমেকার। পেসমেকারের কাজ হচ্ছে মূলত কিন্তু ইলেকট্রিক সিগন্যাল তৈরি করা। এখন তোমার শরীরে, তোমার দেহের যে পেসমেকারটা আছে, মানে SAN, সাইনোঅ্যাট্রিয়াল নোড, এই নোডটা যদি কোনো মতে কাজটা কমায় দেয়, তাহলে তোমার হৃৎপিণ্ডের হৃদস্পন্দন হবে না। আর পেসমেকার মানে আমরা জানি পেসমেকার হচ্ছে আমাদের কিছু বিশেষ রূপান্তরিত হৃৎপেশি, তো হৃৎপেশিগুলো নর্মালি কাজ করতেছে না, তাহলে তোমার দেহের মধ্যে হৃদস্পন্দনটা সৃষ্টি হবে না, ইলেকট্রিক সিগন্যাল আসবে না, সিস্টোল হবে না, ডায়াস্টোল হবে না, রক্তের প্রবাহ হবে না, হার্ট ফেইল করবে।
তাহলে হার্ট যেন ফেইল না করে, এজন্য অ্যাসিয়ান যদি খারাপ হয়ে যায় একটা কৃত্রিমভাবে অ্যাসিয়ান আমাদের বুকের ঠিক ক্ল্যাভিকল, আমাদের এখানে একটা অস্থি আছে ক্ল্যাভিকল, এই অস্থিটার নিচে একটা কৃত্রিমভাবে অ্যাসিয়ান বা পেসমেকার স্থাপন করে দেওয়া হয়। তো পেসমেকারটার বৈশিষ্ট্য কি কি? পেসমেকারের মূল অংশ হচ্ছে তিনটা, মূল অংশ তিনটা। তাহলে আমি এখান দিয়ে একটু লিখি, পেসমেকারের মূল অংশ তিনটি। মূল অংশ তিনটি। কি কি ভাইয়া মূল অংশ? এক নাম্বার পয়েন্ট হচ্ছে একটি লিথিয়াম, বা আমরা লিথিয়ামের সংকেত লিখি Li দিয়ে, খুবই গুরুত্বপূর্ণ। একটি লিথিয়াম ব্যাটারি, একটি লিথিয়াম ব্যাটারি। দুই নাম্বারটা হলো একটি জেনারেটর, জেনারেটরটা কম্পিউটারাইজড জেনারেটর, কম্পিউটার দিয়ে নিয়ন্ত্রণ করা যায়। তিন নাম্বারটা হলো একটি লিড, লিডের বাংলা হলো তার। এই তিনটা হচ্ছে পেসমেকারের অংশ। তাহলে পেসমেকারের ব্যাটারিটা কি দিয়ে তৈরি? লিথিয়াম দিয়ে তৈরি, লিথিয়াম ধাতু দিয়ে তৈরি। লিথিয়াম ধাতু, লিথিয়াম ধাতু, এর পারমাণবিক সংখ্যা 3, পারমাণবিক সংখ্যা 3। তাহলে লিথিয়াম ধাতু দিয়ে তৈরি, এটা হচ্ছে গ্রুপ 1 এর একটা ধাতু। লিথিয়াম ধাতু দিয়ে তৈরি পেসমেকার তোমাদেরকে পরীক্ষা দিতে পারে, এটা লিথিয়াম দিয়ে তৈরি, লিথিয়াম আয়ন দিয়ে তৈরি। কোনটা সঠিক? আয়ন তো কোনোদিনও হবে না, এটা লিথিয়াম দিয়ে তৈরি। এটা একটু মাথায় রাখতে হবে। ব্যাটারিটা কোথায় থাকে ভাইয়া? এই যে এটা হচ্ছে জেনারেটর। তাহলে আমি একটু ইন্ডিকেট করি লাল কালার দিয়ে যেটা আঁকছি, এটাই হচ্ছে একটা জেনারেটর। জেনারেটরটা কেমন জেনারেটর? জেনারেটরটা হচ্ছে কম্পিউটারাইজড, কম্পিউটারাইজড, কম্পিউটারাইজড একটা জেনারেটর, ঠিক আছে? কম্পিউটারাইজড একটা জেনারেটর। তো জেনারেটরটার ভিতরে আসলে ব্যাটারিটা থাকে। আমি যদি আঁকি, ধরো এদিকে দেখাচ্ছি, এটাই হচ্ছে ধরো ব্যাটারিটা। তাহলে এটাই হলো ধরো একটা লিথিয়াম ব্যাটারি আছে। আচ্ছা, আমাদের মোবাইলের ব্যাটারি কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারি, বাট পেসমেকারের ব্যাটারি লিথিয়াম ব্যাটারি। তাহলে এক নাম্বার পয়েন্ট, এইটা হলো পুরোটা জেনারেটর, একটা লিথিয়াম ব্যাটারি থাকে। জেনারেটরটা কম্পিউটারাইজড, মানে কম্পিউটার দিয়ে কন্ট্রোল করা যায়, ঠিক আছে? আচ্ছা, এরপরে এই যে লম্বা একটা তার, এটা হচ্ছে তার, বা তারটাকে বলা হয় লিড, তারটাকে বলা হয় লিড, এদের তারটাকে বলা হয় লিড অথবা বাংলায় তার। এই যে তার, তারের উপর ভিত্তি করে আবার তিনটা ভাগে ভাগ করা যায়। তারের উপর ভিত্তি করে তিনটা ভাগে পেসমেকারকে ভাগ করা যায়। কি কি ভাগে ভাগ করা যায়? লিডের উপর ভিত্তি করে ভাগ করা যায়। পেসমেকারটা হতে পারে এক প্রকোষ্ঠ, পেসমেকারটা হতে পারে এক প্রকোষ্ঠ। এক প্রকোষ্ঠ মিন্স পেসমেকারে একটি তার থাকবে। অথবা পেসমেকারটা হতে পারে দুই প্রকোষ্ঠ, দুই প্রকোষ্ঠ পেসমেকার। দুই প্রকোষ্ঠ পেসমেকার মিন্স সহজ হিসাব, তাহলে এখানে দুইটি তার থাকবে। অথবা হইতে পারে পেসমেকারটা তিন প্রকোষ্ঠ, তিন প্রকোষ্ঠ পেসমেকার। তিন প্রকোষ্ঠ পেসমেকার মিন্স সহজ হিসাব, এখানে তিনটি তার থাকবে। তাহলে আমরা বুঝতেছি তারের সংখ্যার উপর ভিত্তি করে আবার পেসমেকারকে তিনটা ভাগে ভাগ করা যায়, এক প্রকোষ্ঠ, দুই প্রকোষ্ঠ, তিন প্রকোষ্ঠ। জেনারেটর আর লিথিয়াম ব্যাটারিটা সেম থাকবে, প্রকোষ্ঠ তারের উপর ভিত্তি করে তিনটা, একটা তার থাকলে এক প্রকোষ্ঠ, দুইটা তার থাকলে দুই প্রকোষ্ঠ, তিনটা তার থাকলে তিন প্রকোষ্ঠ। এখন ভাইয়া পেসমেকারের কাজ কি? পেসমেকারের কাজ ছিল হৃৎপিণ্ডের ভিতর। আমরা দেখছিলাম, আমি এই কোণা দিয়ে একটা ছোট্ট করে চিত্র এঁকে তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা, এটা হচ্ছে ডান অলিন্দ। এটা হলো লেফট রাইট অ্যাট্রিয়াম, এটা লেফট অ্যাট্রিয়াম, এটা রাইট ভেন্ট্রিকল, এটা লেফট ভেন্ট্রিকল। তাহলে রাইট অ্যাট্রিয়াম বা ডান অলিন্দ, এটা হচ্ছে যে ঊর্ধ্ব মহাশিরা। ঊর্ধ্ব মহাশিরা ডান অলিন্দের প্রাচীরে এই জায়গাটাতে একটা পেসমেকার, একটা রূপান্তরিত যে পেশি থাকে, যাকে আমরা বলছিলাম
সাইনোঅ্যাট্রিয়াল নোড বা সংক্ষেপে এসএএন, এটাই হইল পেসমেকার। এখন পেসমেকারের কাজ ছিল এখান থেকে একটা ইলেকট্রিক সিগন্যাল তৈরি হবে, ইলেকট্রিক সিগন্যালটা তৈরি হয়ে এখান দিয়ে ছড়াবে, ছড়িয়ে এখানে একটা রূপান্তরিত পেশ থেকে যাকে আমরা বলি এভিএন, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড। এখান থেকে একটা ফাইবার বান্ডেল অফ হিস দিয়ে পার্কিনজি তন্তু দিয়ে দুই পাশে দুইটা আমাদের ভেন্ট্রিকল গুলোতে চলে যাবে। তো এখান দিয়ে সিগন্যালটা যাওয়ার মাধ্যমে আসলে কিন্তু আমাদের ভেন্ট্রিকল গুলোতে যায়। ভেন্ট্রিকল গুলো এই ইলেকট্রিক সিগন্যাল পেলেই সংকুচিত হয়। ভেন্ট্রিকল সংকুচিত হওয়া মানে ভেন্ট্রিকল থেকে, বাম ভেন্ট্রিকল থেকে বের হয় মহাধমনী, ডান ভেন্ট্রিকল থেকে বের হয় পালমোনারি ধমনী। তাহলে পালমোনারি ধমনী আর মহাধমনীতে রক্ত ভেন্ট্রিকল সংকুচিত হওয়ার পরে চলে যাবে। এখন কথা হইলো ভাইয়া, যদি পেসমেকার যদি নষ্ট হয়ে যায়, সেন্টার যদি নষ্ট হয়ে যায়, তাহলে কৃত্রিমভাবে এটা বসাইলাম আমাদের হৃৎপিণ্ডে। তো কৃত্রিমভাবে যখন এটা বসাবো তখন একটা তার, দুইটা তার, তিনটা তার, তারগুলো কোন কোন জায়গায় দিব? মাইন্ডেড, একটা তার যখন থাকবে তখন সেটা হয় ডান অ্যাট্রিয়াম বা ডান ভেন্ট্রিকলে দিব, হয় ডান অ্যাট্রিয়াম বা ডান ভেন্ট্রিকলে দিব। কেন? ডান অ্যাট্রিয়ামে কিন্তু আমাদের পেসমেকারটা ছিল, এই জন্য ডান অ্যাট্রিয়াম বা ডান ভেন্ট্রিকলে দিব। বিশেষ করে ডান অ্যাট্রিয়ামে দেওয়া হয় যেন সিগন্যালটা ছড়ায়। ডান অ্যাট্রিয়াম। দুইটা তার যদি থাকে, দুইটা তার কোথায় পাঠাবো? ডান অ্যাট্রিয়াম ডান ভেন্ট্রিকল দুটো জায়গায় পাঠাবো, ডান দিকে পাঠাবো, বাম দিকে দরকার নেই, কারণ ডান অ্যাট্রিয়ামে থাকলেই সিগন্যাল ছড়াবে। ডান ভেন্ট্রিকলে থাকলে জিনিসটা আরো সহজ, ভেন্ট্রিকলের সংকোচন ইজিলি করবে। তাহলে দুইটা তার থাকলে ডান অ্যাট্রিয়াম ডান ভেন্ট্রিকল মানে ডান অলিন্দ ডান নীল দুইটা জায়গায় দিব। একটা তার থাকলে শুধু ডান অলিন্দে দিব, এটা মাইন্ডে। 3 নাম্বার, তিনটা প্রকোষ্ঠ যদি থাকবে যাদের 3 তার বিশিষ্ট পেসমেকার লাগে তাদের হৃদপেশি খুবই দুর্বল, মানে টোটালি এই পেসমেকারটা একদম ড্যামেজ, প্রাকৃতিকটা একদম নষ্ট হয়ে গেছে, তখন 3 তার বিশিষ্ট দেওয়া হয় হৃদপেশিকে সচল রাখার জন্য। তখন কি করা হয়? ডান অ্যাট্রিয়ামও দেওয়া হয়, ডান ভেন্ট্রিকলে দেওয়া হয়, বাম ভেন্ট্রিকলে দেওয়া হয়। ভেন্ট্রিকলগুলোতে দেওয়া হয় যেন অ্যাট্রিয়াম থেকে সংকেতটা যদিও ভেন্ট্রিকলে না যাইতে পারে, যেহেতু এটা কৃত্রিম পেসমেকার, যদি ভেন্ট্রিকলে না যায় তাহলে কাহিনীটা হলে যেন ভেন্ট্রিকল নিজেই সংকুচিত হতে পারে। ঠিক আছে, ভেন্ট্রিকল সংকুচিত হলে রক্ত ধমনীগুলো দিয়ে বের হয়ে যাবে। তাহলে 3টা তার তাদেরকেই দেওয়া হয়। কোথায় কোথায় দেওয়া হয়? ডান অ্যাট্রিয়াম ডান ভেন্ট্রিকল কমন, বাম ভেন্ট্রিকল নতুন দেওয়া হয়। আর যদি একটাই দিতে হয় তাহলে সেটা ডান অ্যাট্রিয়ামে দিতে হবে। এটা একটু মনে রাখলেই চলবে। তো আমরা পেসমেকারের পয়েন্টটা শেষ করলাম। আমি এটা একটা ছোট্ট একটা ছবি তুলে রাখি, এরপর আমি সামনের দিকে আগাচ্ছি। আচ্ছা, তো আমরা পেসমেকার শেষ করলাম। সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট, ফোর্থ পয়েন্ট আমরা একসাথেই পড়বো। তার আগে একটা সহজ জিনিস আমরা পড়বো, দুইটা টার্ম আছে, অ্যাথেরোমেটাস প্লাক, আর্টারিওস্ক্লেরোসিস, অ্যাথেরোস্ক্লেরোসিস। তিনটা বেসিক টার্ম আমরা একটু পড়বো। এক নাম্বার, অ্যাথেরোস্ক্লেরোসিস। 2 নাম্বার, আর্টারিওস্ক্লেরোসিস। 3 নাম্বার, অ্যাথেরোমেটাস প্লাক। তিনটা জিনিস ভাইয়া, তিনটা জিনিস কি কি? দেখো সহজভাবে একটু বুঝাই। সাপোজ এটা করোনারি ধমনী, যেটা হৃৎপিণ্ডে রক্তের সরবরাহ করতেছে, এটা করোনারি ধমনী, দিস ইজ করোনারি আর্টারি। যেটা হৃৎপিণ্ডে রক্তের সরবরাহ করতেছে। এই করোনারি ধমনীতে তুমি যদি অনেক বেশি পরিমাণে চর্বি খাও, চর্বি আবার 2 ধরনের আছে। কোলেস্টেরল, আমি একটু এখান দিয়ে শর্টকাট করে লিখে দিচ্ছি, কোলেস্টেরল 2 ধরনের আছে। একটা হচ্ছে হাই ডেনসিটি লিপোপ্রোটিন এইচডিএল, লো ডেনসিটি লিপোপ্রোটিন এলডিএল। লো ডেনসিটি লিপোপ্রোটিনটা ভয়ঙ্কর, লো ডেনসিটি লিপোপ্রোটিনটা ভয়ঙ্কর।
লো ডেন্সিটি লিপোপ্রোটিনটা তোমার জন্য ভয়ঙ্কর, হাই ডেন্সিটি লিপোপ্রোটিনটা তোমার জন্য উপকারী। হাই ডেন্সিটি লিপোপ্রোটিনটা তোমার জন্য উপকারী, মায়াবী, মায়াবিনী। মায়াবিনী আবার চরম লেভেলের একটা হাসিও দিতে পারে। মায়াবিনী আবার চরম লেভেলের একটা হাসিও দিতে পারে, তার হাসিতে সবাই ফেঁসে যায়। ঠিক আছে, তাহলে মায়াবিনীর হাসি, আমরা সবাই ফাঁসি, তাই আমরা তাকে সকলে তাকে ভালোবাসি। তো সেই কে সেটা অবশ্য আমরা জানি না। তো আমরা দেখি কোলেস্টেরল দুই ধরনের, একটা হচ্ছে যে খারাপ এলডিএল, একটা হচ্ছে যে ভালো এইচডিএল। তো খারাপটা যদি তোমার করোনারি ধমনীতে জমে যায়, খারাপটা যদি তোমার করোনারি ধমনীতে জমে যায়, এম করে জমতে থাকে, কখন জমে ভাইয়া? বেশি বেশি করে গরু খাইলে, বেশি বেশি করে খাসি খাইলে, বেশি বেশি গরু খাবা, বেশি বেশি খাসি খাবা। খাসি গরুর যে মজার মজার হলুদাব হলুদাব চর্বি, কোলেস্টেরল, লো ডেন্সিটি লিপোপ্রোটিন, খারাপটা, সেই খারাপটা গিয়ে করোনারি ধমনীতে জমতে থাকবে। তো জমে জমে আলটিমেটলি কি হবে? এগুলো শক্ত হইতে থাকবে, জমতে জমতে এগুলো শক্ত হইতে হইতে পাথরের মতো পুঞ্জীভূত চুনময় পদার্থের মতো হয়ে যাবে। তখন এই যে জমা এই জিনিসগুলোকে আমরা বলি অ্যাথেরোমেটাস প্লাক। জমা বা পুঞ্জীভূত চর্বির কণাগুলোকে বা কোলেস্টেরল বা লো ডেন্সিটি লিপোপ্রোটিনের কণাগুলোকে আমরা বলি অ্যাথেরোমেটাস প্লাক। এখন কথা হইলো ধমনীতে জমলে, করোনারি ধমনীতে জমলে বলবো আর্টারিওস্ক্লেরোসিস। আর্টারি, এই আর্টারি দিয়ে মনে রাখবা, আর্টারি নামটা আসলে সেটা ধমনী। আর যদি এরকম হয় যে কোনো ধমনী বা শিরার ক্ষতি হয়েছে, তখন সেটাকে আমরা বলবো অ্যাথেরোস্ক্লেরোসিস। শুধু ধমনী বললে আর্টারিওস্ক্লেরোসিস, স্ক্লেরোসিস। আর যদি ধমনী শিরা দুইটারই ক্ষতি হয়ে থাকে এই পুঞ্জীভূত কণার কারণে, তখন সেটাকে আমরা বলবো অ্যাথেরোস্ক্লেরোসিস। ঠিক আছে, আচ্ছা, তাহলে তিনটা টার্ম আমরা বুঝছি। আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ এই দুইটা টার্ম, সবার শেষ দুইটা টার্ম। এটা তেমন একটা গুরুত্বপূর্ণ না, যেহেতু আমরা করোনারি ধমনী নিয়ে পড়তেছি। করোনারি ধমনীতে চর্বির কণাগুলো জমে 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 শক্ত হয়ে যাওয়াকে আমরা বলি আর্টারিওস্ক্লেরোসিস, আর্টারি দিয়ে মনে রাখবো। আর এই পুঞ্জীভূত কণাগুলোকে বলি অ্যাথেরোমেটাস প্লাক। তাহলে এই জিনিসটা একটু আমাদের মাথায় থাকা লাগবে, পরে খাতায় গেলেও চলবে। আচ্ছা আসি, এটা মোটামুটি একটা বেসিক টার্ম ছিল। এই বেসিক টার্ম থেকে আমরা এখন আমাদের বাকি তিনটা রোগ পড়ে ফেলি। খুব সহজ তিনটা রোগ, খুব সহজ তিনটা রোগ, জটিলত্বের কোনো কিছুই নাই ভাই এখানে। খুব সহজভাবে আমরা ব্যাখ্যা দিতে চাই। ধরি এটা আমাদের হৃৎপিণ্ড, এটা আমাদের হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড থেকে একটা ধমনী, মহাধমনী উঠে গেল উপরের দিকে, বিশাল আকৃতির একটা ধমনী উপরের দিকে চলে গেল গা। তো মহাধমনীর এই যে গোড়ার অংশ থেকে ধরলাম, মহাধমনীর গোড়ার অংশটা থেকে ধরলাম করোনারি ধমনী বের হয়ে আমাদের হৃৎপেশিতে সার্কুলেট করতেছে। এটা ধরলাম আমরা করোনারি ধমনী, এটা ধরলাম আমরা করোনারি আর্টারি। আর্টারি মিন্স ধমনী, আর্টারি মিন্স ধমনী। এটা একটু আমাদের মনে রাখতে হবে। একটু বেসিক একটা জিনিস শিখাই দিই, অ্যাওর্টা, মহাধমনী, আর্টারি, মহাধমনীর বাচ্চা শুধু ধমনী, আর্টারিওল, ধমনীর শাখা বা ধমনীর বাচ্চা ধমনিকা। ধমনিকা বেসিক জিনিস, বায়োলজি বইয়ের অনেক জায়গায় পাবা এবং মিস করে যাবা। আর্টারিওল মানে ধমনিকা, ধমনির শাখা। আর্টারি মানে ধমনী, মহাধমনির শাখা। মহাধমনীতে এটাই, এই ধমনী থেকেই সবগুলা, মহাধমনী থেকে সব শাখার উদ্ভব হয়েছে। এই জিনিসটা একটু মাথায় রাখি। তো ধরো করোনারি আর্টারি, করোনারি আর্টারি তিনটা পয়েন্ট আছে। একটা হচ্ছে, এটা হচ্ছে করোনারি আর্টারির গোড়া, যে জায়গা থেকে সৃষ্টি হয়েছে, মহাধমনীর যে পয়েন্টটা থেকে সৃষ্টি হয়েছে এটা হচ্ছে গোড়া। এইগুলো হচ্ছে মধ্য অংশ, এটা ধরো একদম শেষ অংশ। করোনারি ধমনীর অংশগুলো দেখা যাচ্ছে। তো জিনিসটা হইলো এমন, করোনারি ধমনীতে তুমি অনেক বেশি চর্বি খাও, অনেক বেশি গরু খাও, অনেক বেশি খাসি খাও, ব্যায়াম করো না, ধূমপান করো, মদ খাও, গাঁজা খাও, তুমি ধরো মোটা হয়েছে অনেক বেশি, তোমার ধরো চর্বির মেয়াদ বেড়ে গেছে, তোমার রক্তচাপ অনেক বেশি, তোমার ডায়াবেটিস আছে, সবগুলা কারণে ভাই কি হবে? এই জায়গাটাতে চর্বি জমবে।
করোনারি ধমনীতে চর্বি জমাটা খারাপ, কারণ করোনারি ধমনী একমাত্র ধমনী যে বুকের পেশিতে রক্তে সার্কুলেশন করে, হৃৎপিণ্ডের পেশিতে রক্তে সার্কুলেশন করে। যদি বন্ধ হয় আমাদের বুক বন্ধ হয়ে যাবে, আমাদের মুখ বন্ধ হয়ে যাবে, আমাদের সকল সুখ। তাহলে তুমি কিন্তু সুখ আর পাবা না, চলে আসবে চরম লেভেলের দুঃখ। তাহলে তোমার সুখ বাদ দিয়ে দুঃখকে যদি না আনতে চাও, করোনারি ধমনীকে বাঁচিয়ে রাখো তাই, তাহলে তোমার সুখ আসবে ভাই। তাহলে করোনারি ধমনীকে তোমার অবশ্যই সেফ রাখতে হবে। তো দেখো জিনিসটা কেমন, যদি করোনারি ধমনীর যে কোনো জায়গায় এরকম চর্বির কণা যদি জমে যায়, চর্বি যেহেতু হলুদ কালার, এখন হলুদ কালার তো দেখাতে পারতেছি না, কালো দিয়ে দেখালাম আর কি। ধরো সাপোজ চর্বির কণা এইসব জায়গাগুলোতে জমছে, সবচেয়ে রিস্ক পয়েন্টটা হচ্ছে যদি একদম গোড়ায় জমে, অনেক বেশি জমে, ধরো অনেক বেশি পরিমাণে চর্বি একদম ধমনীর প্রাচীরের সাথে, ধমনীর এন্ডোথেলিয়াম মানে ভেতরের প্রাচীরের সাথে জমে গেছে, তখন তোমার যে চিকিৎসা পদ্ধতিটা জটিল চিকিৎসা পদ্ধতি, সেটাকে আমরা বলি ওপেন হার্ট সার্জারি। ওপেন হার্ট সার্জারি, ওপেন হার্ট সার্জারি। ওপেন হার্ট সার্জারিটা করতে হবে যখন খুব বেশি পরিমাণে ব্লক হবে করোনারি ধমনী। ওপেন হার্ট সার্জারির ক্ষেত্রে দেখা যায় কি, আমাদের কিছুক্ষণ আগে বললাম এখানে স্টারনাম আছে, বৈদ্যুতিক একটা করাত দিয়ে স্টারনাম কেটে ফেলবে, সোজা সোজা সবটা কেটে ফেলবে, কেটে বুকটা ফালাবে, ফালাইয়া ডিরেক্টলি ডাক্তাররা ট্রিটমেন্ট করবে হৃৎপিণ্ডের নিজ হাতেই। এটা হচ্ছে ওপেন হার্ট সার্জারি। এই অবস্থায় একটা জিনিস মাথায় রাখবা যে তোমাকে আগে তো একটা অ্যানেস্থেশিয়া দিবে, মানে একটা তোমাকে বেহুশ করার জন্য একটা অ্যানেস্থেশিয়া দেওয়া হবে। তো অ্যানেস্থেশিয়া দিলে তোমার ধরো হৃৎপিণ্ড কাজ করতে পারে নাও পারে, এটা হৃৎপিণ্ড কি কাজ করবে নাকি কাজ করবে না, তখন তোমার অপারেশনের সময় হৃৎপিণ্ড কি তোমার কাজ করবে, মানে হৃৎপিণ্ড কি বিট করবে নাকি হৃৎপিণ্ড বিট করবে না, এটার উপর ভিত্তি করে ওপেন হার্ট সার্জারিকে তিনটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অফ পাম্প সার্জারি, অফ পাম্প সার্জারি, একটা হইলো অন পাম্প সার্জারি, আর একটা হইলো রোবট সার্জারি। তো ভাই অফ পাম্প, অন পাম্প, রোবট, এই যে ট্রিটমেন্টটা আমরা ওপেন হার্ট সার্জারি করতেছি, ওপেন এই যে ট্রিটমেন্টটা, এই ট্রিটমেন্টটাতে একটা জিনিস ব্যবহৃত হয়, হার্ট লাং মেশিন, অথবা এটার আরেকটা নাম কার্ডিও পালমোনারি বাইপাস। এটা একটা মেশিনের নাম, এটা একটা মেশিনের নাম। এই মেশিনটা ওপেন হার্ট সার্জারিতে ইউজ করা হয়। কথা হইল তোমার হার্ট যদি ওপেন হার্ট সার্জারিতে ডাক্তাররা বিট করায়, মানে তোমার হার্ট হৃদস্পন্দন চলা অবস্থায় যদি ওপেন হার্ট সার্জারি করে, সেটা হবে অফ পাম্প সার্জারি। সেই অবস্থায় কোনো হার্ট লাং মেশিন ইউজ হবে না, তোমার হার্ট বিট ডাক্তাররা অফ করে দিবে। অর্থাৎ বাহ্যিকভাবে এই মেশিনটা হার্ট লাং মেশিন, অথবা এটা আরেকটা নাম কার্ডিও পালমোনারি বাইপাস, এই মেশিনটার দ্বারা তোমার হার্টবিট চলবে, ফুসফুসের কার্যক্রম চলবে, এই জন্যই বলছে হার্ট লাং। তোমার হৃৎপিণ্ডের ফুসফুসের কার্যক্রম এই মেশিনটা দ্বারা চলবে, বাকি কাজটা ডাক্তাররা হৃৎপিণ্ডে করতে থাকবে, ধমনীর ব্লকটা সরাবে। তাইলে এই কাজটা যদি মেশিনটা যদি ইউজ করে, তখন সেটা হবে অন পাম্প, অন করে রাখছে। আরেকটা হচ্ছে ডাক্তাররা যদি রোবট হ্যান্ড হাতে লাগায়, মানে একটা রোবোটিক হ্যান্ড তৈরি করে, একটা রোবট, সে রোবটটাকে গ্লাভস হিসেবে ডাক্তাররা তাদের হাতে ইউজ করবে, ইউজ করে সূক্ষ্মভাবে সার্জারি করবে। সূক্ষ্ম সার্জারি করার জন্য রোবোটিক সার্জারি করা হয়, সেটাকে আমরা বলি রোবট সার্জারি। তাহলে তিনটা জিনিস, হার্ট লাং মেশিন ইউজ করে যদি ডাক্তাররা সার্জারি করে ওপেন হার্ট সার্জারি, সেই ক্ষেত্রে তোমার হার্টবিট হবে না, লাংসও কাজ করবে না, এই মেশিনটাই কাজ করবে, হার্টবিট করবে, লাংসের কাজ করবে এই মেশিন, তখন সেটাকে আমরা বলবো অন পাম্প সার্জারি। যদি হার্টবিট থাকে, লাংসও কাজ করে, কিন্তু ওপেন হার্ট সার্জারি হচ্ছে জাস্ট অ্যানেস্থেসিয়া দিয়ে সার্জারি হচ্ছে, তাহলে সেটা হচ্ছে অফ পাম্প সার্জারি। রোবোটিক হ্যান্ড দিয়ে যদি করে, রোবট সার্জারি।
তিনটা পয়েন্ট এখানে মাথায় রাখতে হবে। এই সার্জারিটা অনেক লং একটা সার্জারি, 3 থেকে 5 ঘন্টা ধরে এই সার্জারিটা চলে, ব্যয়বহুল একটা সার্জারি। বাংলাদেশে এই সার্জারিটা হয়, তবে অনেকে সেফটির জন্য বিদেশে করায়, কিন্তু বাংলাদেশে এই সার্জারিটা অনেক উন্নত মানেরই এখন হয়ে থাকে। তাহলে এটাই হলো আমাদের ওপেন হার্ট সার্জারি। আচ্ছা, তাহলে আমরা ওপেন হার্ট সার্জারি সম্পর্কে একটু জানলাম। এবার আমরা সেম চিত্রটা একটু আমরা রেখে দেই। সেম চিত্রটা রেখে আমরা ধরো সাপোজ আমরা জায়গাটা শুধু চেঞ্জ করে দিব, করোনারি বাইপাস সার্জারি। হোয়াট ইজ দিস ভাইয়া? বাইপাস রোড নামে তোমরা কখনো রোডের নাম শুনছো? বাইপাস রোড, তোমার ধরো তোমার স্কুল থেকে বা তোমার কলেজ থেকে তোমার বাসায় আসার জন্য 5 মিনিটের একটা রাস্তা আছে, আবার অলি গলি খাটাই টাটাই যাওয়ার জন্য 30 মিনিটের একটা রাস্তা আছে। গেলা কলেজ থেকে বেরোতে লেট হয়ে গেল, তুমি বাসায় পৌঁছাইতে হবে দ্রুত, তুমি 5 মিনিটের রাস্তাটা নিলে এটা স্ট্রেট ফরওয়ার্ড রাস্তা। আরেকটা রাস্তা হলো তুমি এখন কলেজ থেকে আজকে তাড়াতাড়ি ছুটি দিছে, ফ্রেন্ডদের সাথে একটু হাসি খুশি ঠাট্টা মজ্জা, দোকানে ঢুকবা, গেমস খেলবা, অনেক কিছু করবা টরবা, সামথিং সামথিং ডট 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 করবা। তো এগুলো করে টরে তুমি বাইপাস সড়ক দিয়ে যাবা, মানে ওই 30 মিনিটের রাস্তাটা দিয়ে যাবা। 30 মিনিটের রাস্তাটাও কিন্তু তোমার বাসায় যায়, তাহলে ওই 30 মিনিটের রাস্তা হচ্ছে তোমার জন্য বাইপাস সড়ক, বাইপাস রোড। মেইন রোড ভেঙে ফেললে মাঝে মাঝে বাইপাস রোড তৈরি করে দেওয়া হয়, পার্শ্বপথ তৈরি করা। এখন বাইপাস সড়কটা তখন করা হবে আমাদের হার্টের ক্ষেত্রে, জিনিসটা হলো এমন, যখন দেখা যায় করোনারি ধমনির গোড়ায় প্লাক জমছে বাট তুলনামূলকভাবে কম, গোড়ায় প্লাক জমছে ঠিক আছে বাট তুলনামূলকভাবে কম, প্লাকটা জমছে কিন্তু প্লাকটা তুলনামূলকভাবে কম, ধরো এক প্রান্তে জমে আছে, এটাও কিন্তু রিস্কি। অথবা ধরো করোনারি ধমনির গায়ে, ধমনির এন্ডোথেলিয়ামে বিভিন্ন জায়গায় 4-5টা প্লাক জমছে, একসাথে 4-5টা প্লাক জমছে, এরকম 1টা 2টা 3টা 4টা ধরে এরকম 5টা প্লাক জমছে। অনেকগুলো প্লাক যদি জমে অথবা গোড়ায় যদি তুলনামূলক বেশি না, কিন্তু গোড়ায় প্লাক জমলে সেটা ক্ষতি। যদি গোড়ায় প্লাক জমে তাহলে কিন্তু ব্লাডটা এদিক দিয়ে আমাদের করোনারি ধমনী দিয়ে পাস হতে কষ্ট হবে, ব্লাডটা পাস হতে কিন্তু করোনারি ধমনী দিয়ে কষ্ট হবে। তখন যদি এই সিচুয়েশনটা হয়, তখন ডাক্তাররা কি করে, তোমার হাত থেকে অথবা তোমার পা থেকে ধমনী বা শিরার একটা অংশ কেটে আনবে, কেটে এনে তোমার তোমার এই যে করোনারি ধমনী দিয়ে সার্কুলেশনটা এখন ধরো তুলনামূলকভাবে বন্ধ আছে, ওনারা কি করবেন, এই হৃৎপেশিতে এই যে মহাধমনীর ধরো এই জায়গাটা দিয়ে একটা সার্কুলেশন ঘটায় দিবেন। একটা বাইপাস সড়ক তৈরি করে বাইপাস একটা জায়গা তৈরি করে দিয়েছেন ওনারা। তাইলে ওনারা দেখো মহাধমনী দিয়ে এবার ব্লাড কিন্তু খুব খুব ইজিলি এই জায়গাটাতে ঢুকতে পারবে, এবং আলটিমেটলি এটা যদি বাইপাস একটা ধমনী হয়, বাইপাস আর্টারি অর ভেইন হয়, মানে বাইপাস ধমনী বা শিরা হয়, তাহলে এই দিক দিয়ে রক্তটা খুব ইজিলি তোমার মাসেল, হার্ট মাসেলে যাবে। তাহলে এই জায়গাটায় ব্লক আছে, ব্লক থাক ডাজন্ট ম্যাটার, রক্ত যেন এই জায়গাতেই যাওয়া আসা করে। এই জন্য তোমার হাত থেকে অথবা তোমার পা থেকে যে কোনো একটা ধমনী বা শিরা কেটে এনে বাইপাস একটা ওয়ে বানিয়ে দিবেন। এটা হচ্ছে করোনারি বাইপাস সার্জারি। এই সার্জারিটা আমাদের দেশে হয়। এই সার্জারিটা সাধারণত হওয়ার 2 মাসের মধ্যে রোগী ভালো হয়ে যায়, উনি আবার সুস্থভাবে হাঁটাচলা করতে পারে। আরেকটা জিনিস হলো ভাইয়া, বাইপাস সার্জারি তো বুঝলাম, একটু আমি এটার একটা ছবি তুলে রাখি। আচ্ছা, বাইপাস সার্জারি তো বুঝলাম ভাইয়া, বাইপাস সার্জারি ছাড়া সবার শেষে একটা বলছিলেন এনজিওপ্লাস্টি, সেই জিনিসটা হচ্ছে আমাদের আজকের পড়ার শেষ অংশ। এরপর আমরা অবজেক্টিভ দিব করোনারি এনজিওপ্লাস্টি, বা আমি শর্টকাটে লিখি এনজিওপ্লাস্টি। এনজিওপ্লাস্টি। এখন ভাইয়া এনজিওপ্লাস্টির মিনিং কি? এনজিওপ্লাস্টির মিনিং হচ্ছে, এনজিও মানে হচ্ছে রক্তনালিকা,
প্লাস্টি মানে হচ্ছে পুনর্নির্মাণ, এনজিওপ্লাস্টি মানে হচ্ছে রক্তনালিকা পুনর্নির্মাণ, প্লাস্টার করে দেওয়া আর কি, প্লাস্টার করে দেওয়া। বিল্ডিং এ যদি কোনো জায়গায় চুন খসে পড়ে যায় সেই জায়গায় আবার প্লাস্টার করে দেয় না, সিমেন্ট মেরে দেয় না, এটাও ঠিক সেম, পুনর্নির্মাণ করা। এটা হইলো এমন, ধরো গোড়ায় কোনো প্লাক নাই, গোড়া ঠিকঠাক ফিটফাট, এদিকটাও নাই, বাইপাস এখন আমাদের আর দেখানোর দরকার নেই, শুধু এইটা আছে। আচ্ছা, তো আমরা যদি দেখি শুধু এইটা আছে, তো এই অবস্থায় দেখা যাবে, এই অবস্থায় দেখা যাবে যে এই অবস্থায় ধরো একটা বা দুইটা বা তিনটা, ধরো এই যে এই পয়েন্টটা ধরো দুইটা ধরো প্লাগ জমছে, অ্যাথেরোমেটাস প্লাগ জমছে, মানে চর্বির কণা এখানে জমে গেছে আর কি। তো চর্বির কণাগুলো জমতে জমতে এমন একটা সিচুয়েশন হয়েছে যে চর্বির কণাগুলো এই প্রাচীরে জমতেছে, শুধু এই প্রাচীরে শুধু জমতেছে চর্বির কণাগুলো, জমতে জমতে ধমনীর যে ভিতরের যে অন্তস্থ গহ্বর, সেই গহ্বরটাকে চিকন করতেছে। এখান দিয়ে রক্ত, এই জায়গাটা দিয়ে রক্ত যেমন দ্রুত যাবে, এই জায়গাটা দিয়ে কিন্তু রক্ত তেমন দ্রুত যেতে পারবে না। এরকম যখন সহজভাবে যখন কোনো ট্রিটমেন্ট দরকার হয়, তোমার করোনারি ধমনী প্লাকটা দূর করার জন্য খুব সহজভাবে যদি কোনো ট্রিটমেন্ট দরকার হয়, খুব সহজভাবে যদি কোনো ট্রিটমেন্ট দরকার হয়, তাহলে সেটি হচ্ছে এনজিওপ্লাস্টি। সহজভাবে তোমার করোনারি ধমনী প্লাকটা দূর করে দেওয়া, এটা কোনো কিছুই না, খুব সহজ, আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যেই হয়ে যায়। তোমার হাতে দিয়ে অথবা তোমার পায়ে দিয়ে একটা তার ঢুকাবে, বেলুন ঢুকাবে, বেলুন আর তার দিয়ে এখানে নিয়ে এনে ফুলে দিবে। জিনিসটা একটু আমি পরে আবার ব্যাখ্যা দিচ্ছি, জাস্ট এখন এভাবে বললাম। তো আমরা এই যে করোনারি এনজিওপ্লাস্টিটা, এই করোনারি এনজিওপ্লাস্টিটা অনেকটা কম ব্যয়বহুল চিকিৎসা এবং সহজলভ্য একটা চিকিৎসা। করোনারি এনজিওপ্লাস্টিটাকে মূলত 4টা ভাগে ভাগ করা হয়, করোনারি এনজিওপ্লাস্টিটাকে মূলত 4টা ভাগে ভাগ করা হয়। করোনারি এনজিওপ্লাস্টিটাকে মূলত 4টা ভাগে ভাগ করা হয়। একটা হইল বেলুন এনজিওপ্লাস্টি, একটা হইল লেজার এনজিওপ্লাস্টি, একটা হলো করোনারি অ্যাথেরেক্টমি, আরেকটা হলো করোনারি স্টেন্টিং। দেখো ভাইয়া, জিনিসগুলো আমি কি সহজভাবে একটু ব্যাখ্যা দিই জিনিসগুলো আসলে কি। সাপোজ এইটা তোমার করোনারি ধমনী, উপর দিয়ে কিছু দেওয়ার দরকার নেই, 3টা সিচুয়েশন দেখে করোনারি ধমনীর। এটা তোমার করোনারি ধমনী, করোনারি ধমনীতে এরকম প্লাক জমছে, তো আমি দেখাচ্ছি এই জায়গাটাতে করোনারি ধমনীতে এরকম প্লাক জমছে, ওই চিত্রটাকেই, এই অংশটাকে আমি এখানে একে বড় করে দেখাচ্ছি। ধরো প্লাক একটু বেশি, তো ডাক্তাররা কি করবেন, ডাক্তাররা করবেন যে হচ্ছে একটা ক্যাথেটার নিবে। হোয়াট ইজ ক্যাথেটার? তার। এখানে 3টা ওয়ার্ড আসবে, একটা হলো ক্যাথেটার, একটা হলো বেলুন, একটা হলো স্টেন্ট, এই 3টা ওয়ার্ড আসবে। আচ্ছা, তো ধরো ডাক্তাররা একটা ক্যাথেটার নিবে, তোমার ঝামেলা হচ্ছে করোনারি ধমনীতে, করোনারি ধমনীতে প্লাক এরকম করে জমে আছে। তো ধমনীর দেখো ভেতরের যে লুমেনটা ছিল, এটা হচ্ছে যে অনেক চিকন হয়ে যাচ্ছে, ভেতরের লুমেনটা চিকন হয়ে যাচ্ছে কেন? এই যে চর্বি জমে গেছে চারদিকে ধমনীর ভেতরে, তুমি গরু মহিষ খাসি বেশি খাইছো, তো
এখান দিয়ে রক্তের চলাচলটা খুব কমে গেছে। এখন সহজলভ্য একটা চিকিৎসা নিতে চাচ্ছ, এনজিওপ্লাস্টি করাতে চাচ্ছ, তুমি কি করবে, একটা এনজিওগ্রাম করবে আগে। এনজিওগ্রামটাকে আমি আগে বলছিলাম করোনারি ধমনির ব্লক নির্ণয় করার টেস্ট। করোনারি ধমনির ব্লক নির্ণয় করার টেস্টকে আমরা বলি এনজিওগ্রাম। এনজিওগ্রাম করে দেখবা ব্লক আছে, দেন তুমি চলে আসবা এনজিওপ্লাস্টিতে। এনজিওগ্রাম এনজিওপ্লাস্টি কাছাকাছি শব্দ। এনজিওপ্লাস্টিতে যখন তুমি চলে আসবা, ডাক্তারে তোমার চিকিৎসা শুরু করবে। তোমার হাতের অথবা তোমার পায়ের, তোমার হাতের অথবা তোমার পায়ের ভেতর দিয়ে একটা ক্যাথেটার, একটা তার ঢুকাইয়া দিবে। একটা তার ধরো ঢুকাইয়া দিল, তো এই জায়গাটা দিয়ে এরকম করে একটা তার ঢুকাইয়া দিল। তারের মাথায় একটা বেলুন থাকে, বেলুনটা আপাতত এখানে এসে বসলো, বেলুনটা আপাতত এখানে এসে বসলো, দেন আবার তারটা আছে এরকম করে ডাক্তাররা একটা তার তোমার হাত অথবা পা দিয়ে ঢুকাইয়া দিল। একটা পয়েন্ট। এরপরে ডাক্তাররা কি করলো, বাহিরের থেকে, বাহিরে একটা পাম্পিং যন্ত্র আছে, ধর এটা একটা পাম্পিং যন্ত্র, এটাকে এরকম করে ধরে চিপতে থাকবে, বাইরে থেকে চিপতে থাকবে, বেলুন ফুলবে। বেলুন যখন ফুলবে এই প্লাগগুলো তখন দূরে সরে যেতে থাকবে। সিম্পল ঘটনা। তাহলে বেলুন ফুললো, প্লাগ দূরে সরে গেল। তাহলে একটা পাম্পিং যন্ত্র আছে, পাম্পিং যন্ত্র দিয়ে যখন পাম্প করবে বাতাস এখান দিয়ে গিয়ে এই তারটা দিয়ে গিয়ে বাতাস বেলুনে যাবে। তো বেলুনে ফুল দিলে তো বেলুন ফুলে, এখানে পাম্পিং করলে বাতাস গিয়ে বেলুনকে ফুলে দিবে। তো কাহিনীটা এবার কি হবে দেখি, প্লাগগুলো এখন এখানে মোটা ছিল, ধরি এখানে এরকম চিকন হয়ে গেল। আচ্ছা, তো আমরা দেখতেছি একটা তার তো অবশ্যই আছে, তার দিয়ে এই একটা তার, তার দিয়ে বেলুনটা এখন এখানে চিকন ছিল, এখানে বেলুনটা মোটা হয়ে গেল। এখানে বেলুনটা মোটা হয়ে গেল, বেলুন হইল মোটা, আমরা হইলাম সোটা, টোটাল মিলে হয় মোটা সোটা। তাহলে বেলুন মোটা হয়ে গেল কেন, ওই পাম্পিং করছিলাম যে পাম্প যন্ত্র দিয়ে, পাম্পিং যন্ত্র দিয়ে পাম্প করছি, চিপ দিছি, চিপের কারণে ফুলে গেছে, চিপের কারণে ফুলে গেছে। তো দেখো চিপের কারণে বেলুনও কি হইল, বেলুন আগে ছিল চিকন, বেলুন আগে ছিল চিকন, বেলুন এখন হয়ে গেল মোটা। তার মানে বোঝা যায় চিপে বস্তুর আয়তন বৃদ্ধি পায়, বস্তু ফুলে, বস্তু বড় হয়। চিপ অপসারণ করলে আয়তন হ্রাস পায়, বস্তু আবার সংকুচিত হয়। এটা একটু মাথায় রাখতে হবে, ফিজিক্সে ঢুকাই দিলাম একটু করে। তাহলে দেখো চিপ বলতে এখানে আমি চাপ বুঝাচ্ছি আর কি, ঠিক আছে, চাপ বুঝাচ্ছি। চাপ যদি বাড়ে আয়তন কমে, চাপ যদি কমে আয়তন বাড়ে। বয়েলের সূত্র তোমরা সবাই পড়বা ইনশাল্লাহ নেক্সটে। তাহলে দেখো বেলুন ফুলে গেল, প্লাগগুলো দূরে সরে গেল, বেলুন ফুলে গেল, প্লাগগুলো দূরে সরে গেল, গায়ের সাথে বেজে গেল। এবার কি করবে, কাহিনী কি, এবার কি করব, এখান দিয়ে একটা 2 নাম্বার বেলুন ক্যাথেটার পাইলাম, বেলুন পাইলাম, একটা স্টেন্ট মানে একটা লোহার একটা তার ঢুকাবো, এখান দিয়ে লোহার একটা তার ঢুকাবো। তো লোহার তারটা কোথায় থাকবে জানো, লোহার তারটা থাকবে হচ্ছে যে এই স্টেন্টের একদম উপর বরাবর থাকবে লোহার একটা তার। এই স্টেন্টটা আছে, স্টেন্টার উপরে একটা লোহার তার বসায় দিবে এরকম করে। আলটিমেটলি জিনিসটা কি হবে জানো, এই যে এই জায়গাটা, এই জায়গাটাতে প্লাগ এদিকে চলে আসলো, এই যে এই জায়গাটা, এই জায়গাটাতে প্লাগ এদিকে চলে আসলো, এই যে এই জায়গাটা, এই জায়গাটায় একটা লোহার তার বসে যাবে। এটাকে আমরা বলতেছি স্টেন্ট, এটাকে আমরা বলতেছি স্টেন্ট। এই তারটা দিয়ে সেই জিনিসটা বসাইলাম। তাহলে এরপর আমরা বেলুনটা বের করে নিয়ে আনবো, তারটা এখানে সুন্দর করে বসে যাবে। এটাই হচ্ছে রিং পরানো, এটার আরেকটা নাম রিং পরানো। তোমরা অনেকে বলো হার্টে রিং পরাইছে, এটা হচ্ছে সেই রিং বা এটাই হইলো সেই স্টেন্ট, এটাই হইলো সেই স্টেন্ট। তাহলে আশা করি জিনিসটা বুঝতে পারছো। যখন করোনারি ধমনীতে
প্লাগ বা চর্বি জমে যাবে, তখন কি করা হবে, বাইরে থেকে একটা পাম্পিং মেশিনের মাধ্যমে এখানে তোমার হাতের অথবা পায়ের যে কোনো একটা ধমনী বা শিরা দিয়ে করোনারি ধমনীতে একটা তার আনা হবে, এটাকে আমরা বলি ক্যাথেটার। তো করোনারি ধমনীতে আনা হলে তারের মাথায় থাকবে একটা বেলুন, বেলুনটাকে আমি সবুজ কালার দিয়ে লিখছি, এটা হলো বেলুন, এটা হলো ক্যাথেটার, এটা হলো পাম্প। তো এরপরে এটাকে চিপ দেওয়া হবে, চিপে চাপে আয়তন বাড়ে, ঠিক আছে। তাহলে চাপের ক্ষেত্রে যখন দেখবে তখন চিপ দেওয়া হবে, তখন বাতাস এখান দিয়ে প্রবেশ করবে, বাতাস যখন প্রবেশ করবে বেলুনটা তখন ফুলে উঠবে, বাতাস যখন প্রবেশ করবে তখন বেলুনটা ফুলে উঠবে, বেলুন যখন ফুলে উঠলো তখন বেলুন দিয়ে একটা আমরা কি করে দিলাম, একটা স্টেন বা রিং ঢুকাই দিলাম, সেই স্টেনটা বা রিংটা শুধু এখানে দেখে আমরা বেলুনটা সহ তারটাকে বাইর করে নিয়ে আনলাম। তো সেই স্টেনটা এখানে বসে থাকলো, স্টেনটা হচ্ছে একটা লোহার রিং বা লোহার তার, এটা হচ্ছে লোহার। স্টেন থাকলে দেখো প্লাগ আর এখানে আসতে পারবে না। এখন কথা হলো, তুমি যদি এর পরেও আবার সেফটি মেজার না করো, আবার যদি গরু মহিষ বেশি খাওয়া শুরু করো, ছাগল বেশি খাও, প্লাগ কিন্তু যদি একবার স্টেন্টে ঢুকে সেইবার দ্বিতীয়বার এনজিওপ্লাস্টি করা খুবই রিস্কি, দ্বিতীয়বার রোগীকে বাঁচানো অনেক কঠিন, এটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের এনজিওপ্লাস্টির মূল কথাবার্তা। আমি একটা ছবি তুলি এনজিওপ্লাস্টির। এনজিওপ্লাস্টি 1977 সালে বিজ্ঞানী গ্রয়েনজিক ডাক্তার গ্রয়েনজিক 1977 সালে সর্বপ্রথম অ্যাপ্লাই করছেন। 1977 সালে ডাক্তার গ্রয়েনজিক সর্বপ্রথম এনজিওপ্লাস্টিটা অ্যাপ্লাই করেছেন, এবং এটা এখন পর্যন্ত সর্বজন স্বীকৃত একটা সুন্দর একটা সিস্টেম। তো আমাদের পড়া হইলো শেষ, পড়া লাগলো বেশ, হব নিঃশেষ, লাগছে পেটে ক্ষুধা, হবে ক্ষুধার জ্বালা, মেটাইতে হবে ক্ষুধার জ্বালা, ভাঙবো পড়ালেখার তালা। তো আমরা এখন পড়ালেখার এন্ডিং করাবো, দুই একটা সৃজনশীল দেখার মাধ্যমে পড়ালেখার এন্ডিং করে দিব। তোমরা যারা আসো লাইভে আসো এবং পরবর্তীতে যারা রেকর্ডিংটা দেখবা, আজকের ক্লাসটাই শেষ ক্লাস হৃৎপিণ্ড, রক্ত ও সংবহন চ্যাপ্টারের। এই ক্লাসটার 7টা ভিডিওই ইউটিউবে দেওয়া আছে, এই ক্লাসটার 7টা ভিডিওই গ্রুপে সেভ করা আছে, সবগুলাই দেখে নিতে পারবা। তোমরা যদি কেউ চাও পার্সোনালি আমাকে নক দিতে পারবা, আমি 7টার লিঙ্ক দিয়ে দিব, আমি গ্রুপে 7টার অলরেডি লিঙ্ক দিয়ে দিব। আজকে শীটটা সহ টোটাল রক্ত সংবহনের শীটটা একসাথে পিডিএফ আকারে আমি এখনই গ্রুপে দিয়ে দিব। কিছুক্ষণ পর তোমরা সেই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবা, ডিরেক্ট ছবিও দিয়ে দিব। মোদ্দা কথা, রক্ত সংবহন সম্পূর্ণ আজকে শেষ হচ্ছে, এবং এই চ্যাপ্টারের উপর ঘোষণা না শুনলে হবে অনুশোচনা, শেষে যন্ত্রণা হইলে আমার কোনো উপায় থাকবে না। ঘোষণাটা কি? ঘোষণাটা হইল এই চ্যাপ্টারের উপর বৃহস্পতিবার থেকে, তোমরা জানো 8 তারিখ বৃহস্পতিবার, পরশুদিন বৃহস্পতিবার, বৃহস্পতিবার পরশু, তারিখ কত তারিখ? তারিখ হইল আজকে হইল 6 তারিখ, আজকে হইল 6 তারিখ 8/10/2020 রক্ত ও সংবহন এর উপর, রক্ত ও সংবহন পুরো অধ্যায়ের উপর অবজেক্টিভ এক্সাম টোটাল নাম্বার 50, টোটাল টাইম 50 মিনিটস। অবশ্যই জানো ডাবল আনসার থাকবে, ট্রিপল আনসার থাকবে, চারোটাও আনসার থাকতে পারে, আনসার ব্ল্যাঙ্কও থাকতে পারে, যেরকম থাকবে সেরকমই আনসার করতে হবে। উল্টা আনসার করলে, ট্রিপল আনসার আছে একটা আনসার দিছো কাটা, আনসার নেগেটিভ হিসেবে গণ্য হবে, তবে কোনো নেগেটিভ মার্কিং নেই। 50 নাম্বার, 50 মিনিট, বরাবর 9টা বাজে প্রশ্ন দিব। এক্সাম টাইম রাত 9টা টু রাত 9টা 50।
রাত 9টা থেকে রাত 9:50 পর্যন্ত এক্সাম হবে, অর্থাৎ 50 মিনিট এক্সাম হবে। সেদিন কোনো পড়ালেখা হবে না, সেদিন গ্রুপে এক্সাম হবে। এক্সামের জন্য তোমাদের কি করতে হবে, একটা সাদা কাগজ সবাই নিবা। আমি একটু গ্রুপে যাই আগে, তোমরা অনেকেই এই অংশটা দেখার দরকার আছে। এরকম একটা সাদা কাগজ তোমরা নিবা, একটা সাদা কাগজ নিবা। হ্যাঁ, এরকম একটা সাদা কাগজের উপরে হবে তোমার নাম, উপরে হবে তোমার নাম, এরপরে হবে তোমার কলেজের নাম, তোমার নাম, তোমার কলেজের নাম, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 এরকম করে 50টা একই ঘরে আটাবা। খুব কঠিন না কিন্তু, 50টা একই ঘরে আটানো। 1 থেকে 20 এখানে লিখলা, 30 থেকে 40 এখানে লিখলা, 50টা এখানে লিখলা। অবশ্যই অবশ্যই তোমার নাম, তোমার কলেজের নাম না থাকলে আনসার একসেপ্ট হবে না, সেই আনসার স্ক্রিপ্ট তোমার সাসপেন্ডেড, সেই আনসার স্ক্রিপ্ট সাসপেন্ডেড। সাসপেন্ডেড মানে বাদ। তাহলে তোমার দেখো নাম, কলেজের নাম অবশ্যই থাকতে হবে, একই পেজে 50টার আনসার থাকতে হবে। 2টা পেজে থাকবে সেই আনসার সাসপেন্ড করে দিব। 2টা পেজে থাকতে পারবে না, লাইক এই পেজ, এই পেজ, 2 পেজে থাকতে পারবে না, এক পেজে 50টার আনসার থাকতে হবে। 50টা অবজেক্টিভ, 50 নাম্বার, রাত 9টা থেকে শুরু হবে। 9:50 তোমাদের আনসার আমার পার্সোনাল মেসেঞ্জারে আনসার দিতে হবে। অলরেডি তোমরা দিছো, 2টা পরীক্ষা নিয়ে ফেলছি অলরেডি, তোমরা সেই বিষয়ে জানো। আমার পার্সোনাল মেসেঞ্জারে বরাবর 9:50, এখানে 1 মিনিট লেট হলেও আনসার আমি অ্যাকসেপ্ট করবো না, সাসপেন্ড। এবং এই পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ, পুরো রক্তের উপর আমি জ্ঞানমূলক অবজেক্টিভ দিব, অনুধাবনমূলক দিব, প্রয়োগমূলক দিব, উচ্চতর দক্ষতামূলক অবজেক্টিভ দিব, অনেক প্যাচান্য অবজেক্টিভ হবে, অনেক টেকনিক্যাল অবজেক্টিভ হবে। যদি তুমি পারো তুমি বেশ, যদি তুমি না পারো তুমি শেষ। তোমাকে অবশ্যই পারতে হবে, কারণ এগুলাই বোর্ড কোয়েশ্চেন, অ্যাডমিশন কোয়েশ্চেনে আসার মতো অবজেক্টিভ থাকবে। তাহলে খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা ভালো করে প্রিপারেশন নিবা। রক্ত সংবহন পুরো চ্যাপ্টারের উপর ভিডিও লিঙ্ক আমি আজকে দিয়ে দিব, যতবার ইচ্ছা ততবার দেখবা, যত প্রবলেম আমাকে বলবা। এক্সাম পরশুদিন প্রাইভেট গ্রুপে হবে, রাত 9টা থেকে 9:50 পর্যন্ত। এক্সামে 3টা পুরস্কার, ফার্স্ট সেকেন্ড থার্ড, অনলি ফার্স্ট ইয়ার অ্যালাউড, নট সেকেন্ড ইয়ার অ্যালাউড। ফার্স্ট পুরস্কার 200 টাকার মোবাইল রিচার্জ, সেকেন্ড পুরস্কার 100 টাকার মোবাইল রিচার্জ, থার্ড পুরস্কার 50 টাকার মোবাইল রিচার্জ। ফার্স্ট যদি 10 জন হয়, অর্থাৎ 10 জন যদি 50-এ 49, যদি 10 জন পাই 10 জনকেই আমি রিচার্জ করব। সেকেন্ড যতজন হবে সবাইকে রিচার্জ করব, থার্ড যতজন হবে সবাইকে রিচার্জ করব। ডাজন্ট ম্যাটার, সেটা তোমার টেনশন করার কিছু নেই। ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে আগে আসো, অবশ্যই পুরস্কার পাবা। সেজন্য ভালো করে প্রিপারেশন নাও। কোয়েশ্চেন হবে জটিল, পড়া হবে কঠিন, প্রিপারেশন হবে চরম, নাইলে পরীক্ষা হবে না গরম। তো প্রিপারেশন তোমার অবশ্যই চরম হইতে হবে, নাইলে পরীক্ষা ভালোভাবে দিতে পারবা না। তাহলে আমি আজকে তোমাদেরকে বোর্ড অ্যান্ড অ্যাডমিশন 2টা অবজেক্টিভ দিব, 2টা অবজেক্টিভ একটু আনসার করিও। বাট এটাই হচ্ছে যে পরীক্ষার মূল ফর্মুলা। আমি এই ফর্মুলাটা একটু একবার ছবি তুলে রাখি, তোমাদেরকে আমি এটা আবার সাবমিট করে দিব। আমি ডিটেলস একটা পোস্ট দিব গ্রুপে, সেই পোস্টে একটু তোমরা সবাই দেখে নিও। এই চ্যাপ্টার শেষে আমরা ইনশাল্লাহ রবিবার থেকে, নেক্সট সপ্তাহে রবিবার থেকে নতুন অধ্যায় শুরু করব। 2টা অবজেক্টিভ দিই, 2টা অবজেক্টিভ না, আজকে একটা অবজেক্টিভ দিই। কৃত্রিম পেসমেকার এর ব্যাটারি কি দিয়ে তৈরি। এটা আসছে চিটাগং বোর্ড 2016-তে, মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2016-17 সেশনে। ক নিকেল ক্যাডমিয়াম ব্যাটারি, খ লিথিয়াম আয়ন ব্যাটারি।
গ লিথিয়াম ব্যাটারি, ঘ ক্যাডমিয়াম ব্যাটারি। চিটাগং 2016 সেই বছরই মেডিকেল এডমিশন আসছে। আনসার করো খুব দ্রুত। অনেকেই পারতেছো, পারাটা দরকার। না হলে ভুলের দায়ী হবা তুমি, হবা ভুলের কর্ণধার। পারাটা অবশ্যই দরকার। আচ্ছা, ভেরি গুড, অনেকেই পারছে, ভেরি গুড, অসংখ্য ধন্যবাদ। দেখো এখানে কনফিউশনটা দিছে, লিথিয়াম আয়ন দিয়ে দিছে, নট লিথিয়াম আয়ন, শুধু লিথিয়াম ব্যাটারি। শুধু লিথিয়াম ব্যাটারি কৃত্রিম পেসমেকার ব্যবহৃত হয়, শুধু লিথিয়াম বা লিথিয়াম ব্যাটারি, লিথিয়াম ব্যাটারি। আচ্ছা, তাহলে এবার একটা ছবি তুলে রাখি। ওকে, আর আজকে এতটুকুই থাক। ওকে, ফ্রি ক্লাস থেকে তাহলে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে প্রাইভেট গ্রুপে, প্রাইভেট ক্লাসে, সবার সাথে প্রাইভেটলি মেলামেশা হবে। কোচিং খুললে আরও বেশি প্রাইভেট হয়ে যাব, আরও বেশি ঘনিষ্ঠ হয়ে যাব, আরও বেশি কোলাকুলি হবে, আরও বেশি কথাবার্তা হবে, আরও বেশি মজা হবে, আরও বেশি খেলা হবে, খেলা চলবে, আরও বেশি খেলার ঢলে আমরা অনেক সময় কল্পনায় চলে যাব, মেলায় গিয়েও করব খেলার ভিতরে হবে মেলা। তো আলটিমেটলি সব কিছু জগাখিচুড়ি হবে ইনশাল্লাহ কোচিং খুললে। সেটা এখন চিন্তা ভাবনা অনেক দূরের। দেখি ইনশাল্লাহ যদি করোনা সিচুয়েশন ভালো হয়, যদি পরিস্থিতি স্বাভাবিক হয়, ইনশাল্লাহ তোমাদের সবার সাথে দেখা হবে বাস্তবে। এখন আমরা দেখা করব অনলাইনে। তবুও আমি থাকবো সবার মনে, অনলাইন হোক তবুও যদি থাকি মনে থাকবো। স্বয়ংসম্পূর্ণ হবে না, নিজের কোনো থাকবে না আমার কোনো ইচ্ছাও পূর্ণ। তাহলে আল্লাহ হাফেজ, আজকে এখানেই কমপ্লিট করতেছি। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে অবজেক্টিভ পরীক্ষা 9টা থেকে 9:50 পর্যন্ত ভালোভাবে প্রিপারেশন নাও। গ্রুপে আমি সব কিছুই সাবমিট করে দিচ্ছি, সব কিছুই দেখে নিবা। ওকে, তাহলে আজকে এখানেই থাক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।